আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক ভালো রয়েছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আইসিটির আরও একটি ক্লাস নিয়ে তোমাদের চলে আসলাম। বিশেষ করে তোমরা যারা 2025 সালের পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি আজকে বোর্ড কোশ্চেন সমাধান করব। আজকে শুধু ঢাকা বোর্ড দেখাবো তোমাদের, কিন্তু আনুষঙ্গিক যে প্রিপারেশন তোমাদের, আমরা যে বোর্ড কোশ্চেন আলোচনা শুরু করব, এর পরবর্তীতে যে বোর্ড প্রশ্নগুলো আলোচনা করব বা কোশ্চেনগুলো আলোচনা করব, যা যা দরকার হবে আজকে প্রথম ক্লাসে একটু বেশি করে জেনে নেব। তার পরবর্তীতে শুধুমাত্র 6 থেকে 7 মিনিটের ভেতরে আমাদের আলোচনাগুলো শেষ হয়ে যাবে। কিন্তু বেশ কিছু রিসোর্স রয়েছে, সেগুলো প্রথম ক্লাসে একটু জেনে নাও, ঠিক আছে? তারপরে আমাদের ক্লাসগুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, বোর্ড কোশ্চেনগুলো। তো গতকালকে আমি একটা তোমার মোবাইলে প্রোগ্রামিং এবং এমসিকিউ প্র্যাকটিস, যেটা ঘরে বসে, সেটা আমার প্রায় 4টা ক্লাস দিয়েছি, ঠিক আছে? প্রায় অনেক অনেক কথা বলেছি সেখানে, বিস্তারিত কথা বলেছি। তো তোমাদের যদি সমস্যা হয় প্রোগ্রামিং বুঝতে বা মোবাইলে তোমার প্রোগ্রামিং বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা আমার যে 4টি ক্লাস দিয়েছি সেগুলো একটু কাইন্ডলি দেখে নিও। সেখানে সুন্দর করে, এত সুন্দর করে বোঝানো হয়েছে, তুমি বুঝতে মানে অবাক হয়ে যাবা। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমি সেখানে করেছি। তো যাই হোক, আর আমার কাছে যে পিডিএফ বইটা রয়েছে আমি তোমাদের লেকচার শেষে সেটা অ্যাড করে দেবো। তো পিডিএফের অর্ধেক দেওয়া রয়েছে পঞ্চম অধ্যায়ের। তো পুরো বই নিতে হলে আমার কোর্সে তোমরা ভর্তি হতে পারো। আমি অবশ্য কালকে একটি ক্লাস নেব, লাইভ ক্লাস নেব সন্ধ্যা 7:30টায় ডিজিটাল ডিভাইসের উপর। একেবারে শুরু হচ্ছে ক্লাসটি, ঠিক আছে? এবারে ডিটেলস যদি তোমরা বুঝতে চাও, একটু রিভাইজ দিতে চাও, 25 ব্যাচ 26 ব্যাচ যারাই দেখো, ঠিক আছে, তোমরা কালকের ক্লাসটি দেখতে পারো। আর রাত 9টায় থাকছে আমার ইংরেজি ক্লাস। আমি সেখানে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? একবারে যেহেতু তোমাদের পরীক্ষার সামনে, তো আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রুলসগুলো সেগুলো আলোচনা করব। অনেক রুলস রয়েছে, আমি কিছু অ্যাভয়েড করব, কিন্তু রিভিশন ক্লাস এর যার কারণে আমি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রুলস রয়েছে শুধুমাত্র সেগুলি আলোচনা করব। তো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। তবে আমার যে ঠিকানা রয়েছে, যে তোমার ইংলিশ অ্যান্ড আইসিটি সেন্টার, এই পেজ থেকে আমি লাইভ করব, ঠিক আছে? এই পেজটি তোমরা লিখে রাখতে পারো। আমি অবশ্যই অ্যাড্রেসটা দিয়ে দেবো। আমি এই পেজ থেকে লাইভ আসবো, ঠিক আছে? এখান থেকে আমি ক্লাসটা নেব তোমার সন্ধ্যা 7:30টায়, আর রাত 9টায় আমার ইংরেজি ক্লাসটা হবে, সেকেন্ড পেপারের ক্লাসটা হবে, ঠিক আছে? আশা করি তোমরা জয়েন করবে। তো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আচ্ছা, তো মোবাইলে তোমরা কী করে সমাধান করবা? আমি কিন্তু একবার টোটাল প্রায় 4 থেকে 5 ঘন্টার একটা সময় নিয়ে সুন্দর করে বুঝিয়েছি, তোমার ডিটেলস বুঝিয়েছি, ঠিক আছে? কোনগুলো পড়বা আর কোনগুলো পড়বা না সেগুলো আমি বলে দিয়েছি। তো আজকে আমি আরেকটু বলে দেবো তোমাদের, ঠিক আছে? পিডিএফ থেকে তোমাদের একটু বলে দেবো, যাতে তোমাদের, যেহেতু বোর্ড কোশ্চেন আমরা শুরু করছি, যেগুলো দরকার হবে নেক্সট টাইম, মানে ছোটো ছোটো বিষয়গুলো, যাতে আর সেকেন্ড টাইম বলতে না হয়। রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, খুলনা বোর্ড বা চট্টগ্রাম বোর্ড, এগুলো যখন আলোচনা করবো তখন এই টপিকগুলো অফ থাকবে। মানে আজকে একটু দেখিয়ে দিব তোমাদের, ঠিক আছে? দেখো, আচ্ছা, আর এটি হচ্ছে তোমার মাহবুবুর রহমান স্যারের বইটি, ঠিক আছে? তোমরা এই বইটি আমি তোমাদের ক্লাস শেষে দিয়ে দেবো, পিডিএফ সুন্দর করে করা আছে আমার কাছে। আর তোমরা যারা আমার কোর্সে ভর্তি হবে তাদেরকে ফুল বইটি আমি দিয়ে দেবো, বিশেষ করে পঞ্চম অধ্যায় বা চতুর্থ অধ্যায় HTML সুন্দর করে যেগুলো পড়তে হবে বা পড়তে হবে না, হাইলাইটস করে তোমাদের আমি দিয়ে দেবো। আচ্ছা, কত নম্বর পেজ দেখি তো, আমি একটু তোমাদের বলে দিচ্ছি। আচ্ছা, ফ্লোচার্ট। আর তোমার ঢাকা বোর্ডে কোন কোন জায়গায় প্রশ্ন, কোন কোন জায়গা থেকে প্রশ্ন হয়েছে, বা অন্যান্য যে কোনো বোর্ড বলো, এই যে 4টা আমি তোমাদের জায়গা বলবো, 4টা টপিকের নাম বলবো, এই টপিকগুলো থেকেই তোমার প্রশ্ন তোমরা 3টা থেকে 4টা প্রশ্ন পাবাই ইনশাল্লাহ, ঠিক আছে? এই টপিকগুলো থেকে 3টা প্রশ্ন বা 4টা প্রশ্ন পাবা, আর একটা অতিরিক্ত অন্য জায়গা থেকে দেয়, এই 4টা টপিক থেকে, ঠিক আছে? আচ্ছা, বা 3টা টপিক থেকে আমি বলে দিচ্ছি তোমাদের। দেখো, এটা রয়েছে তোমার ফ্লোচার্ট রয়েছে তোমার 425 পৃষ্ঠায়। এখান থেকে কিছু সিম্বল রয়েছে, আমি একটু বর্ণনা করে দিই। এগুলো তোমার আজকের পার্ট, ঠিক আছে? বা ফ্লোচার্ট থেকে আজকে তোমাদের ঢাকা বোর্ডে একটা প্রশ্ন এসেছিলো, ঠিক আছে? আমি দেখিয়ে দিতেছি, 425 নম্বর পেজে রয়েছে। একটু উপরে রয়েছে, ওয়েট এ বিট। এই যে এখানে দেখো, এই ফ্লোচার্ট থেকে তোমার ঢাকা বোর্ড এবার প্রশ্ন এসেছিলো। এখানে খেয়াল করো যে অনেকগুলো সিম্বল রয়েছে। হ্যাঁ, এই সিম্বলগুলো তোমাদের একটু দেখতে হবে, ঠিক আছে? যে দেখো, বলতেছে কি, যে তোমার প্রোগ্রাম ফ্লোচার্টে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রতীক,
তো এখানে রঙিন পেজে লেখা আছে, যার কারণে ভালো করে বোঝা যাচ্ছে না। প্রোগ্রাম ফ্লোচার্টে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রতীক, ঠিক আছে। এখানে তো এই প্রতীকটা কি, তোমার এই যে তোমার আয়তাকার প্রতীক, ঠিক আছে। আচ্ছা, এটা কি প্রক্রিয়াকরণ কাজ কীরকম হবে তা নির্ণয়ের জন্য এই প্রতীকটি তোমার ব্যবহার করা হয়, বুঝতে পেরেছো? আচ্ছা, আর এই প্রতীকটা রয়েছে, এটা তোমার কি ইনপুট আউটপুট। তোমরা কিন্তু এটা এমসিকিউ মনে রাখবা যে প্রক্রিয়াকরণ প্রতীকটা কেমন, এরকম হবে, ঠিক আছে। ইনপুট আউটপুট, যখন তোমরা এই প্রতীকটা দেখবা, ঠিক আছে, এখানে তোমরা দেখবা যে ইনপুট আউটপুট বুঝাবে এটা দ্বারা। আর এটা দ্বারা কি বোঝাবে, শুরু বা শেষ। আর এই যে এইখানে তোমার এই প্রতীকটা দ্বারা কি সিদ্ধান্ত, ডিসিশন, ইফিলস আমরা পড়েছি, ঠিক আছে, যে তোমার সত্য হবে কি মিথ্যা হবে বা কোন দিকে যাবে, এরকম একটা যদি প্রক্রিয়াকরণ কিছু বোঝায় তাহলে এটা ব্যবহৃত হবে। আর সংযোগের ক্ষেত্রে এই চিহ্নটা আবার সার্কেল ব্যবহৃত হবে, বুঝতে পেরেছো? আর প্রবাহ দিক, বিভিন্ন ধরনের প্রবাহ দিক রয়েছে, এদিকে রয়েছে, নিচ দিকে রয়েছে, ওপর দিকে রয়েছে, বাম দিকে রয়েছে, তাহলে এটা তোমরা দেখে নেবে, এখান থেকে ইম্পর্টেন্ট। আর এটা তোমাদের ফ্লোচার্ট বোঝানোর জন্য অবশ্যই এটা দেখতে হবে। ফ্লোচার্ট যদি তোমরা তৈরি করতে চাও সি প্রোগ্রামিংয়ে, বিশেষ করে সিকিউ চলে আসে তাহলে এখান থেকে প্রশ্নটা হবে। আচ্ছা, এটা একটা টপিক বলে, এখান থেকে প্রশ্ন আছে, তোমরা দেখে নিবা যে প্রক্রিয়াকরণ, ইনপুট আউটপুট, শুরু বা শেষ, সার্কেল এটা। আর এটা হচ্ছে বাঁকানোটা হচ্ছে কি তোমার ইনপুট আউটপুট, ঠিক আছে। এখান থেকে এমসিকিউ আসছে। আর তারপরে আমি একটু দেখিয়ে দিই কোন বিষয়গুলো পড়বা তুমি। ডাটা টাইপ পড়বা, 451 পৃষ্ঠায় রয়েছে, আমি তোমাদের সুন্দর করে দেখিয়ে দিয়েছি। মানে এগুলো থেকেই প্রশ্ন আসে, ঠিক আছে, এই জায়গাগুলো থেকেই প্রশ্ন আসে, বেশিরভাগ চলে আসে। এর পরে মনে করো আমি এগুলো আর দেখাবো না, কিন্তু পরবর্তী যে সালগুলো আলোচনা করব এগুলো আমি তোমাদের তখন কিন্তু আর দেখাবো না, একবারে সরাসরি 4 থেকে 5 মিনিটে প্রতিটি সাল সমাধান হয়ে যাবে। তবে আজকে একটু দেখাতে হচ্ছে তোমাদের, কারণেই দেখাতে হচ্ছে। আচ্ছা, এই যে দেখো ডেটা টাইপ, তাই না? হ্যাঁ, দেখো ডেটা টাইপ, এই যে খেয়াল করে এখানে কি বলতেছে, এখানে ক্যারেক্টার। আমি এগুলো নিয়ে আলোচনা একবার করেছি, তোমরা যারা আমার লং ভিডিওটা দেখেছো তাদেরকে এগুলো দেখতে হবে না, আমি বলে দিয়েছি। এখান থেকে কি দেখবা, এখান থেকে এমসিকিউ তোমাদের হবেই, মনে করো একবার না হলে আরেকবার হবে, এরকম একটা অবস্থা। এই ডেটা টাইপ থেকে ক্যারেক্টার মানে কি, তোমার মেমোরিতে কতখানি জায়গা নেবে, 1 বাইট জায়গা নেবে। আর রেঞ্জ কত, দেখো যে -128 থেকে তোমার +127, এটাকে এভাবে লেখা হয়। সংক্ষেপে যদি এরকম করে দিয়ে দেয় বা এরকম করে দিয়ে দেয়, যে কোনো একটা দিয়ে দিতে পারে। তারপর সাইন্ড ক্যারেক্টার তোমার কতটুকু নেবে, জায়গা নেবে মেমোরিতে 1 বাইট নেবে। আর এই যে তোমার এটা হচ্ছে রেঞ্জ, আর এটার রেঞ্জটা কিন্তু এটা তোমার সরাসরি এক্সপ্লেন করে দিয়েছে, আর এখানে পাওয়ার আকারে সেটা দিয়েছে, বুঝতে পেরেছো। আনসাইন ক্যারেক্টার 1 বাইট জায়গা নেবে মেমোরিতে, 0 থেকে 55 পর্যন্ত, ঠিক আছে। রেঞ্জ বা ভ্যালু আমরা লিখতে পারবো, সংখ্যাগুলো লিখতে পারবো, ধনাত্মক সংখ্যাগুলো, ঠিক আছে। আর এখানে কত, 0 থেকে 8 টু দি পাওয়ার 8 - 1 মানে কত, 7 হচ্ছে, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 8 - 1, হ্যাঁ, মানে 2 টু দি পাওয়ার 8 মানে 256 থেকে 1 বাদ, ঠিক আছে, যেখানে 1 বাদ। আচ্ছা, এটা তো তোমরা বই থেকে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তোমরা বই খুলবে, মাহবুব রহমান স্যারের বইটা খুলবে, আর আমি যেটা পিডিএফ দিয়ে যদি থাকে এই পেজটা, তাহলে দেখতে পারবা। এই যে এগুলো এভাবে দেখে নেবা। ইন্টিজার কত, 2 বাইট বা 4 বাইট জায়গা নিতে পারে, ঠিক আছে। এর রেঞ্জ কত, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ। 32,768 থেকে কত, 32,767 পর্যন্ত এর রেঞ্জ। যদি ইন্টিজার টাইপের কোনো ডেটা তুমি ঘোষণা করো, ধরো ইন্টিজার এ, এখানে কতটুকু রাখতে পারবা তুমি সর্বোচ্চ, যে 32,767, যে 32,767 পর্যন্ত রাখতে পারবা, তাই না, যে 32,767। এখন তুমি 32,768 কিন্তু ইন্টিজার এ সমান লিখতে পারবা না, তুমি লিখতে পারবা না যে ইন্টিজার এ সমান 32,768 লিখতে পারবে না, কারণ রেঞ্জের বাইরে চলে গেলে তুমি, ঠিক আছে। এর অর্থটা এটা। তারপরে দেখো সাইন্ড ইন্টিজার 2 বাইট জায়গা নেবে, আনসাইন ইন্টিজার নেবে 2 বাইট জায়গা, রেঞ্জ দেখাচ্ছে এটা, ঠিক আছে। 0 থেকে 65,535, এটা হলো আনসাইন ইন্টিজার, মানে তোমার রেঞ্জ, এই সংখ্যাটা আমরা লিখতে পারবো আনসাইন্ডের ক্ষেত্রে। শর্ট ইন্টিজার কত, 2 বাইট জায়গা নেবে, এর তোমার কতটুকু রেঞ্জ কত, 32,768 থেকে 32,767, এটা শর্ট ইন্টিজার। লং ইন্টিজার, ঠিক আছে, 4 বাইট জায়গা নেবে। এগুলো মেমোরিটা অবশ্যই মনে রাখবা তোমরা, আর পারলে রেঞ্জটা মনে রাখবা, ঠিক আছে। তো এইভাবে এগুলো দেখবা, এখান থেকে এমসিকিউ চলে আসে। এটা একবার 5 স্টার জায়গা, এই জায়গাটা, এই টপিকটা 5 স্টারের, ওকে, একটা দেখিয়ে দিলাম। আচ্ছা, আর কোথা থেকে এমসিকিউগুলো তোমাদের বেশি বেশি দেয়, তারপরে দেখো ফরম্যাট স্পেসিফায়ার, ঠিক আছে। আমি গতদিন বুঝিয়েছি, তোমরা গত ক্লাসগুলো দেখবা। 464 পৃষ্ঠায় রয়েছে এটা, এখানে রয়েছে 464। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, প্রতিদিন দেখাবো না এটা, আজকেই শুধু দেখাবো, ঠিক আছে, কারণ তোমরা আজকে একটু দেখে নাও। এই যে চলে আসছে,
দেখো এই যেখানে সি দেখতে পাচ্ছ তোমরা, যেখানে সি, ঠিক আছে, পার্সেন্ট, এটাকে বলে পার্সেন্ট সি, এটাকে বলে ফরম্যাট স্পেসিফায়ার, ঠিক আছে। কখন ব্যবহার করব? সিঙ্গেল ক্যারেক্টার। মনে করো যে আমি একটা মনিটর রয়েছে, এটা একটা মনিটর, এই মনিটরে আমি এ দেখাবো বা এ বি দেখাবো। এ যদি দেখাতে চাই তাহলে এই যে কতটুকু জায়গা নেবে তোমার, বা তোমার ক্যারেক্টারে 1 বাইট জায়গা নেবে, একটু আগে দেখলাম। আর এটাকে কিভাবে প্রকাশ করবো আমরা? পার্সেন্ট সি। যদি এরকম থাকে কোনো জায়গায়, তুমি বুঝবা যে এটা দ্বারা কোনো একটা ক্যারেক্টার বোঝাচ্ছে, এ বি সি ডি বি সি, বা তোমার নাম হতে পারে, কোনো গাছের নাম, আমের নাম ইত্যাদি নাম, ঠিক আছে, নাম বা কোনো একটা বর্ণ বোঝাবে, সরি এটা একটা বর্ণ বোঝাবে, ঠিক আছে। ক্যারেক্টার মানে একটা বর্ণ, সিঙ্গেল ক্যারেক্টার একটা বর্ণ। পার্সেন্ট ডি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা বেশিরভাগ সময় মনে করো প্রোগ্রাম মানেই পার্সেন্ট ডি মানে কি? ইন্টিজার টাইপের ডেটা ইনপুট, ইন্টিজার বুঝাবে, ঠিক আছে। এই ফরম্যাট স্পেসিফায়ার দ্বারা কি বুঝাবে? ইন্টিজার বুঝাবে, বুঝতে পেরেছো? এখানে বুঝাবে তোমার ইন্টিজার টাইপের ডাটা। ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা, ধরো 1 2 3 ইত্যাদি বুঝাবে, বুঝতে পেরেছো? তারপরে ধরো এই যে তোমার এটা এলডি, লং ইন্টিজার, এলডি দ্বারা লং ইন্টিজার, বুঝতে পেরেছো? এটা তোমার মনে হয় ঢাকা বোর্ডে পড়েছিল, এটা এবারই পড়েছিল, এটা পড়েনি, এটা না হলে এটার ভিতরে, দুইটার ভিতরে একটা পড়েছে। তো লং ইন্টিজার মানে এলডি মানে কি? লং ইন্টিজার টাইপের ডেটা ইনপুট বা আউটপুট করার জন্য ব্যবহৃত হয়। আর এই দিকে দেখো, ডান দিকে কিছু ব্যবহার হচ্ছে, এটা পরে বলতেছি তোমাকে। আর এখানে দেখো এফ মানে কি? ফ্লোট মানে ভগ্নাংশ, ধরো 3.5, এটা হচ্ছে ভগ্নাংশ, তাই না? তাহলে এই ধরনের ফরম্যাট স্পেস, এই ধরনের বোঝানোর জন্য যখন তুমি কোনো জায়গাতে দেখবা যে পার্সেন্ট এফ, মানে এটা দ্বারা বুঝবা যে তোমার ফ্লোট নাম্বার বোঝাচ্ছে, এফ এল ও, এটা ফ্লোট মানে কি? ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা না, হ্যাঁ, অপূর্ণ সংখ্যা বুঝাবে, ঠিক আছে। তারপরে দেখো এই যে ডাবল টাইপের ডেটা টাইপ ইনপুট আউটপুট করার জন্য কী ব্যবহার করা হয়? এই যে এল এফ, ঠিক আছে। এটা হচ্ছে এল এফ, এটা কিন্তু অন এফ না, এটা হচ্ছে এল এফ, ঠিক আছে। এল এফ বুঝাবে, তোমরা দেখে নাও, ভালো করে দেখে নাও, আমি বলে দিচ্ছি যে এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা, এগুলো থেকে তোমার এমসিকিউ চলে আসে, ঠিক আছে। তারপরে দেখো যে আনসাইন ইন্টিজারের ক্ষেত্রে যে পার্সেন্ট ইউ, আর লং আনসাইন ইন্টিজার এর জন্য দেখো যে এল ইউ, এটা কিন্তু দিতে পারে এগুলা, ঠিক আছে। মানে একটু যদি কঠিন কোশ্চেন করতে চাই তাহলে এগুলা দিয়ে দিবে যে এল ইউ দ্বারা কি বোঝায়, তখন বলবে লং আনসাইন ইন্টিজার। অথবা প্রশ্নটা হবে এরকম যে লং আনসাইন ইন্টিজার তোমার বোঝানো হয় কোন ফরম্যাট স্পেসিফায়ার দ্বারা, তখন এটা দিবে, এটা দিবে, এটা দিবে, এটা দিবে। তখন তুমি যদি জানো তাহলে এটা দিবা, না হলে ভুল মেরে দিবা, ভুলটা দিয়ে দিবা, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে এটা একটা টপিক, মানে এটা 5 স্টারের টপিক বললাম, ঠিক আছে। আর নেক্সট টাইম কিন্তু এগুলো বলবো না, মানে প্রথম বুঝাইতেছি, যেহেতু তোমাদের এমসিকিউটা শুরু করতেছি আমি, সিরিয়াল অনুযায়ী শুরু করতেছি, যার কোনো বুঝাইতেছি। এবার দেখো এই যে প্রথমে ক্যারেক্টার টাইপের ছিল, ক্যারেক্টার টাইপের ডেটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন আমরা ব্যাখ্যা করেছি, তোমরা আমার যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দিয়েছি। তো আরও ভিডিওগুলো কেটে কেটে আমি পরবর্তীতে দেবো, তবে লম্বা ভিডিও তৈরি করে দিয়ে দিয়েছি। তোমরা যদি আমার যে 4টা ভিডিও রয়েছে পরবর 1 ঘন্টা বা 1.5-2 ঘন্টার মতো, সেই ভিডিওগুলো যদি তুমি দেখো একবারে ক্লিয়ার হয়ে যাবে, সি প্রোগ্রামিং তোমার কাছে একবার পানি হয়ে যাবে, ঠিক আছে। তো স্ক্যানএফ, এই যে দেখো এখানে সি, তুমি যদি কোনো একটা ক্যারেক্টার প্রিন্ট করতে চাও তাহলে এই যে এখানে পার্সেন্ট সি মানে আমি বুঝে নেব যে কোনো একটা ক্যারেক্টার বা বর্ণ, বাংলা বর্ণ, ইংরেজি বর্ণ প্রিন্ট করতে চাচ্ছি, তখন এটা ব্যবহার করবো, ঠিক আছে। আর এটাকে বলে অ্যাম্পারস্যান্ড, এটাকে মানে এখানে কি অ্যাড্রেস থাকে, হ্যাঁ, মেমোরিতে অ্যাড্রেসটা, নেম যে ভ্যারিয়েবলটা রয়েছে, এই ভ্যারিয়েবল অ্যাড্রেসে ওই সি এর মানটা এখানে গিয়ে তোমার স্টোর বা জমা হবে, ঠিক আছে। প্রিন্ট এফ সি, স্ক্যানএফ প্রিন্ট এফ, এখানে সি যখন দেখবা মনে করো এখানে দেখো প্রিন্ট এফ লেখা আছে না ডান দিকে, প্রিন্ট এফ সি লেখা আছে এখানে, প্রিন্ট এফ তোমার সি মানে হচ্ছে ক্যারেক্টার। তারপরে দেখো স্ক্যানএফ ডি মানে কি? আমরা একটু দেখলাম যে পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডি ব্যবহৃত হবে, যে এখানে ডি ব্যবহৃত হচ্ছে। আর এলডি আমরা কোথায় দেখলাম? এটা একটু তো আমরা একটু দেখলাম না, বাম দিকে দেখো তো কি লেখা আছে এখানে, লং ইন্টিজার। তো তোমরা এভাবে এগুলো মনে রাখবা। এবার তো ধর বাম দিক থেকে দিয়েছে প্রশ্ন, এগুলো থেকে দিয়েছে, এবার কিন্তু ডান দিক থেকে দিয়ে দিবে এইভাবে, যে তোমার কোনো একটা আউটপুটে যদি আমি কোনো ইন্টিজার টাইপের ডেটা দেখাতে চাই তাহলে কোন ফাংশনটি ব্যবহার করা হবে, প্রিন্ট এফ, স্ক্যানএফ, এরকম করে দিয়ে দিবে, ঠিক আছে। আমি যদি লং ইন্টিজার দেখাতে চাই তোমার স্ক্রিনে, তাহলে প্রিন্ট এফ করার জন্য কোন ফাংশনটি ব্যবহার করা হবে, বা দেখানোর জন্য স্ক্রিনে, মানে আউটপুটে দেখানোর জন্য, তখন প্রিন্ট মানে কি? প্রিন্ট এফ মানে দেখাই, আমি ব্যাখ্যা করে দিয়েছি ডিটেলস। প্রিন্ট এফের কাজ কি? দুইভাবে করা যায়, স্ক্যানএফের কাজ তোমার দুইভাবে করা যায়, এগুলো আমি আগের ভিডিওতে সুন্দর করে দেখিয়েছি, তোমরা একটু দেখে নিবা, এগুলো সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। এবার কিন্তু এমসিকিউ এগুলো থেকে আসবে, ঠিক আছে, যে তোমার কি, যে স্ক্যানএফ মানে স্ক্যানএফের কাজ কি, এবং আমি যদি একটা লং ইন্টিজার ইনপুট হিসেবে নিতে চাই তাহলে কোন ফাংশনটি ব্যবহার করব, তখন এটা দিতে হবে। কিন্তু এই স্ক্যানএফ এটা, প্রিন্ট এফ এটা দিয়ে দিলে আবার হবে না। দেখো এখানে এলডি, এখানেও এলডি, তাহলে কোনো কিছু যদি প্রিন্ট করতে চাই বা আউটপুটে দেখাতে চাই বা মোবাইলের পর্দায় দেখাতে চাই তখন প্রিন্ট এফ। আর কোনো কিছু যদি আমি
কিবোর্ডের মাধ্যমে ইনপুট নিতে চাই, কম্পিউটারের ভিতরে রাখতে চাই, এন্টার করাতে চাই, ঠিক আছে, তখন আমি স্ক্যান ফাংশনটা ব্যবহার করি। ওকে, তাহলে এইগুলো তোমরা একটু দেখে নেবা, ঠিক আছে, যতগুলো আছে ভালো করে নকল দেবে। এইগুলো থেকে এমসিকিউ 100% হবে। ওকে, আমি প্রথম দিন বলে দিচ্ছি, সেকেন্ড টাইম এগুলো আর রিপিট করবো না, আমি শুধু প্রোগ্রাম করব পরের দিন থেকে। আচ্ছা, আরেকটা টপিক দেখি। হ্যাঁ, আরেকটা টপিক হচ্ছে তোমার কেজে অপারেটর, 456 পেজে রয়েছে। আমি তোমাদের দেখিয়ে দেই, আজকেই দেখাবো। ওকে, আজকে দেখি, অন্যদিন আমি ওইভাবে দেখাবো না, কারণ প্রতিদিন দেখানো যাবে না। 456, ওয়েট এ বিট। কনস্ট্যান্ট ভ্যারিয়েবলের পার্থক্য। এই যে দেখো অপারেটর, অপারেটর বলতে কি, আমি কিন্তু ডিটেলস আলোচনা করেছি তোমাদের সামনে, গত ক্লাসগুলোতে আমি ডিটেলস আলোচনা করেছি, ঠিক আছে। আজকে আর ওভাবে আমি বলছি না। অপারেটর মানে কি, যে প্লাস মাইনাস, ঠিক আছে, তারপরে গুণ, তারপরে ভাগ, এটা। আর এটা কি, এটা হচ্ছে কি, এটা এখানে এসে আবার একটা মডিউল হয়ে যায়, এটাও ব্যাখ্যা করেছি। মডিউল মানে ভাগশেষ নির্ণয় করে এটা, ঠিক আছে, এটা হচ্ছে মডিউল। তো অপারেটর, বিভিন্ন ধরনের অপারেটর রয়েছে, মানে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর কার্যক্রম তোমার পরিচালনা করে থাকে। আচ্ছা, এখানে দেখো লেখা আছে যে তোমার ডিভিশন, এটা দ্বারা ডিভিশন বোঝায়, মাল্টিপ্লিকেশান, মডিউল বোঝায় বাইনারি প্লাস আর বাইনারি মাইনাস। বাইনারি প্লাস, বাইনারি মাইনাস কথাটা মনে রাখবা, একই কথা। বাইনারি মানে কি, দুইটা অপারেন্ডকে যোগ করবে, ঠিক আছে। বাইনারি মানে কত, 2, মানে কি এ প্লাস বি কয়টা হলো, এটা একটা অপারেন্ড, এটা একটা অপারেন্ড, দুটো অপারেন্ডকে তোমার একটা অপারেটর যুক্ত করতেছে, এই জন্য বাইনারি মানে 2। আশা করি বুঝতে পেরেছো। তো এটা গেল তোমার অ্যারিথমেটিক অপারেটর। হ্যাঁ, এটা অ্যারিথমেটিক অপারেটর চলে গেল। তারপর আছে কি রিলেশনাল অপারেটর, সবচেয়ে গুরুত্বপূর্ণ অপারেটর হলো এইগুলা, বুঝতে পেরেছো। আমি গতদিন কিন্তু গত ক্লাসে বুঝিয়ে দিয়েছি, এগুলো আর বলতেছি না, এগুলো তোমরা মনে রাখবা। লেস দেন আর ইকুয়াল টু, গ্রেটার দেন আর ইকুয়াল টু, আর এটা হচ্ছে নট ইকুয়াল টু, যদি সমান না হয় তাহলে নট ইকুয়াল টু, ঠিক আছে। আরও কিছু লজিক্যাল ওয়ার অপারেটর রয়েছে, আর এটা কি রয়েছে, লজিক্যাল ওয়ার। লজিক্যাল ওয়ার বলতে কি, এরকম বোঝাবে, ঠিক আছে, আর এটা হচ্ছে লজিক্যাল ওয়ার। আচ্ছা, আর লজিক্যাল অ্যান্ড কোনটা, এরকম করে দুইটা লজিক্যাল অ্যান্ড আর লজিক্যাল নট, ঠিক আছে। এই যে দেখো লজিক্যাল নট, এটা বুঝাই দিয়েছে, বুঝতে পেরেছো, মানে কি এই যে হট চিহ্ন, এটা আশা করি বুঝতে পেরেছো। এগুলো মনে রাখতে হবে, না হলে কিন্তু তোমার হবে না, বুঝতে পেরেছো। আচ্ছা, তুমি অবশ্যই মনে রাখবা যে কোনটা লজিক্যাল নট, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল ওয়ার, এগুলো থেকে 100% প্রশ্ন হবে। এমসিকিউ তো হবেই, তোমার সিকিউ তো হবেই। কন্ডিশনাল অপারেটর মানে শর্ত বুঝাবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে প্রশ্ন ওরকম হয় না। হ্যাঁ, আমি যদি হয়তো পরে আমি তোমাদের এখানে এক সময় ব্যাখ্যা করে দেবো। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট মানে কি বলো তো, বৃদ্ধি পাওয়া, তাই না। ইনক্রিমেন্ট মানে বৃদ্ধি পাওয়া, আর ডিক্রিমেন্ট মানে কি, কমে যাওয়া, তাই না। তো ডিক্রিমেন্ট মানে কি, কমে যাওয়া যদি হয়। ধরো যে আই মাইনাস মাইনাস মানে কি, সরি, আই মাইনাস মাইনাস অর্থ কি, মনে করো ফর লুপ এরকম দেওয়া আছে। হ্যাঁ, আমি আর ব্যাখ্যা করছি না, ফর লুপ প্রায় 3-4 ঘন্টার ক্লাস নেওয়া আছে, সেগুলো দেখে নিবা তোমরা। সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছি, যেমনভাবে ব্যাখ্যা করেছি যে তুমি বুঝবেই ইনশাল্লাহ। তো দেখো আই মাইনাস মাইনাস মানে আর কীভাবে লেখা যায়, জিনিসটাকে দুইভাবে লেখা যায়। আর একটা কীভাবে লেখা যায়, যে আই তোমার যে সমান, দেখো আই সমান আই মাইনাস 1, এটা আর এটা কিন্তু একই অর্থ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আরও কীভাবে লেখা যায়, যে আই সমান আই মাইনাস 2, এরকমও লেখা যায়। আই সমান দিয়েছি তো, হ্যাঁ, যে আই মাইনাস 3, এভাবে কমা যায়। মানে এখানে এটা দ্বারা কী বুঝবো, যে আয়ের মান 1 করে কমবে, আয়ের মান 2 করে কমবে, এটা হলো ডিক্রিমেন্ট অপারেটর। আয়ের মান 3 করে কমবে, ঠিক আছে। মনে করো তোমাকে বলতেছে যে 7, তারপরে ধরো যে 4, তারপরে 1, এই যে কমছে না, যদি এই দিক থেকে প্রিন্ট করি তাহলে কমছে না। বা এরকম করে যদি লিখি যে তোমার ধরো 10, 7, তারপরে 4, 3, কমছে না 3 করে, তখন আমরা কি করব, আই সমান আই মাইনাস 1, এটা ফর লুপে তুমি ব্যবহার করতে পারো। যারা আগের ক্লাসগুলো দেখেছো তারা বুঝতে পারবে, আশা করা যায়, ফর লুপের কাজগুলো। আর তোমরা যারা আগের ক্লাসগুলো না দেখে আজকের ক্লাস সমাধান করতে আসছো, বিশেষ করে মোবাইলে প্রোগ্রামিং করে তুমি কীভাবে সমাধান করবে, তারা কিন্তু ভালো করে বুঝতে পারবে না। তো অপারেটর হলো অনেক গুরুত্বপূর্ণ, তোমরা এখান থেকে দেখবা। আচ্ছা, আর ইনক্রিমেন্ট তো বলেছি যে 1 করে বৃদ্ধি পাবে, আই সমান আই প্লাস 1 হতে পারে, আই সমান আই প্লাস 2 হতে পারে, আই সমান আই প্লাস 3 হতে পারে। মানে আয়ের মান 1 করে বৃদ্ধি পাবে, আয়ের মান 2 করে বৃদ্ধি পাবে, আয়ের মান 3 করে বৃদ্ধি পাবে। যেমন তোমাকে যদি একটা সিরিজ বলে, যে তুমি লিখো তো যে 1, 3, তারপরে কত হচ্ছে তোমার 7, তারপরে 10, কত করে বৃদ্ধি পাচ্ছে বলো তো। যদি 2 করে বৃদ্ধি পায়, 3, 4, 5, 6। আচ্ছা, মনে করো ক্রমিক সংখ্যা, ক্রমিক না জোড় সংখ্যা, 2, 4,
6 8 10 কত করে বৃদ্ধি পাচ্ছে? 2 করে বৃদ্ধি পাচ্ছে না? তখন আমি কোনটা লিখবো? যে এইটা i সমান i প্লাস 2। যখন ফর লুপে তুমি দেখবা যে i সমান i প্লাস 2 যখন লিখবা। তো এই ছিল তোমার কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। আচ্ছা ওয়েট এ বিট, এটা ডিক্রিমেন্ট অপারেটর একটু বললাম। পরে যখন আমরা প্রোগ্রাম করব যদি ডিক্রিমেন্ট অপারেটর চলে আসে তখন বুঝিয়ে দেবো, ইনক্রিমেন্ট অপারেটর চলে আসে তখন বুঝিয়ে দেবো। এখন কোনো চিন্তার বিষয় নেই, যখন প্রোগ্রাম করব তখন আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে। আর এই যে দেখো ভ্যারিয়েবল প্লাস প্লাস ও ভ্যারিয়েবল প্লাস প্লাস ভ্যারিয়েবল, ঠিক আছে। এখানে দেখো যে ভ্যারিয়েবল প্লাস প্লাস আর প্লাস প্লাস ভ্যারিয়েবল, এটা কিন্তু 3 স্টারের একটা পার্থক্যটা আমরা গাণিতিকভাবে প্রমাণ করব পরে, ঠিক আছে। এটা 3 স্টার বা 5 স্টার দিয়ে দিতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা 2 মার্কের জন্য। আচ্ছা স্পেশাল অপারেটর এখান থেকে পড়ার ওরকম দরকার নেই। সাইজ অফ তোমার এটা হচ্ছে স্পেশাল অপারেটর, এখানে লেখা আছে সাইজ অফ। তো এগুলো তোমার অতটা ইম্পর্টেন্ট না, খালি শুধু এক বাক্যে একটু জেনে রাখবা যে এটা সাইজ অফ বা এটা কী সেরকম। এটা কিন্তু তোমার অঙ্ক করার ক্ষেত্রে কাজে আসে না, বা তোমাদের এখানে ওভার প্র্যাকটিক্যাল দেখানো নেই। আচ্ছা তারপরে দেখো বিট ওয়াইজ অপারেটর। বিট ওয়াইজ অপারেটর কয়েকটা বিট ওয়াইজ অপারেটর রয়েছে। এই যে দেখো একটা দাগ বিট ওয়াইজ ওয়ার, এই দাগটা তোমার মনে করো, ঠিক আছে। একটাই দাগ এখানে দেওয়া আছে যে বিট ওয়াইজ ওয়ার অপারেটর। তারপরে তোমার বিট ওয়াইজ অ্যান্ড অপারেটর। তারপরে বিট ওয়াইজ এক্স অর অপারেটর, মানে কি ওই যে আমরা অ্যান্ড গেট ওর গেট নট গেট অপারেশন করিনি তোমার ডিজিটাল ডিভাইসে, সেগুলো অপারেশন করার জন্য। আর এটা হচ্ছে কি শিফট অপারেটর, বিট ওয়াইজ এক্স অপারেটর আর বিট ওয়াইজ লেফট শিফট, ঠিক আছে। লেফট শিফট আর রাইট শিফট। অনেক সময় কিছু বিটের পজিশন মানে চেঞ্জ করার দরকার হয়, ধরো 0 1 বা 1 0 1 আছে। তো এই বিটগুলোকে যদি আমি ডান দিকে শিফট করতে চাই এক বিট, তাহলে কত হবে দেখো। ধরো এখন এই পজিশনটা ফাঁকা হয়ে যাবে, তাই না? তাহলে ধরো হয় যে 1 0 1 1 আর এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, তাহলে কি একটা বিট তোমার ডান দিকে সরে গেছে, এটাকে বলে শিফটিং, ঠিক আছে। অথবা বাম দিকে, এটাকে বলে শিফটিং। তো এগুলো মনে রাখবা, ঠিক আছে। এগুলোর অ্যাপ্লিকেশন তোমাদের এখানে বইয়ে দেওয়া নাই, প্রোগ্রাম ওভাবে করে দেওয়া নাই, কিন্তু তোমরা এটা মনে রাখবা। এগুলো কিন্তু এমসিকিউর জন্য একবারে খাঁটি জায়গা, ওকে। এমসিকিউর জন্য খাঁটি জায়গা, ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা এখন আমরা চলে যাব প্রোগ্রামে, ঠিক আছে। আমি খুবই দুঃখিত তোমাদের কাছে, কারণ কি যে আমি বলেছিলাম যে ঢাকা বোর্ড আলোচনা করব, কিন্তু আমি আসলে সিরিয়াল অনুযায়ী এখন আলোচনা করব। ঢাকা বোর্ড থেকে তোমার 2024 সালে আলোচনা করব। তোমরা এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমার বিশেষ করে ইউটিউব চ্যানেলটি, এবং আমার যে ইংলিশ অ্যান্ড আইসিটি সেন্টার যে পেজটি রয়েছে তোমরা পেজটি ফলো দিয়ে রাখবে। এবং আমি এখন থেকে রেগুলার বিভিন্ন বোর্ড কোশ্চেন সলিউশন দিয়ে আসবো, বিশেষ করে এই যে তোমার প্রোগ্রামিংয়ের ওপর, ঠিক আছে। সব অধ্যায় দিব, কিন্তু এখন থেকে আমি কারেন্টলি এগুলো দিয়ে থাকবো। আচ্ছা চলো এখন আমরা সরাসরি প্রোগ্রামিংয়ে চলে যাই। ঢাকা বোর্ড আমরা সমাধান করব ঢাকা বোর্ড, ঠিক আছে। এই যে ঢাকা বোর্ডের কোশ্চেন আমার কাছে আছে, ঢাকা বোর্ড। তো আমার কাছে সব ধরনের কোশ্চেনই এখানে আছে, তোমরা চাইলে নিতে পারো। তবে অবশ্যই আমার কোর্সটিতে তোমরা জয়েন করার চেষ্টা করবে, তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবে। আচ্ছা তো আমার নাম্বার হচ্ছে যে তোমার 01714933306 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা এখানে জয়েন করতে পারো, এর মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর আমার কোর্স ফি হচ্ছে তোমার 400 টাকা, ঠিক আছে। 400 টাকা, অনলি 400 টাকা। তো 400 টাকা তোমাদের এই ধরনের কোর্সের জন্য খুবই কম, এবং তোমাদের একটা ডিসিশন মেকিং, তোমার জীবন পরিবর্তন করে একটা ডিসিশন হবে ইনশাল্লাহ, যে কোর্সে যদি তোমরা ভর্তি হও। অবশ্যই অনেক কিছু শিখবে এখান থেকে। আমি 5টা অধ্যায় এই প্রায় 40 দিনের ভেতরে তোমাদের একেবারে গুছিয়ে রিভাইজ করিয়ে দেবো, ঠিক আছে। তাছাড়া বোর্ড কোশ্চেন তো আছেই, সিকিউ আছেই। আর ইংরেজিতে তোমার সেকেন্ড পেপারের আমি যে মূল টপিকগুলো রয়েছে, কানেক্টরস বলো, তারপর ফ্রেজ বলো, মডিফায়ার্স বলো, ন্যারেশন বলো, এগুলো রিভাইজ দিয়ে দেবো। বা মূল রুলসগুলো যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ রুলসগুলো আমি একবার তোমাদের রিভাইজ দিয়ে দেবো। তোমরা তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াও বা সময়টাকে নষ্ট করে দাও, ঠিক আছে। মোবাইল টিপে বিভিন্ন গেম খেলে এগুলো নষ্ট করতেছো। তো এগুলো না করে তুমি আধা ঘন্টা বা 1 ঘন্টা করে আমার সাথে সময়টা তুমি রেগুলারলি দেখবা, কাটাবা, দেখবা যে তোমার প্রস্তুতি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আচ্ছা তো এখন আমি সরাসরি প্রোগ্রামে চলে যাব। তো এখন কিভাবে প্রোগ্রামে যাব, তোমরা সবাই তোমার মোবাইলটা নিয়ে রেডি হয়ে যাও। আমি একবারে দেখিয়ে দিতেছি তোমাদের, আমার মোবাইলটা একটু অন করি, ঠিক আছে। তো এখন আমরা সরাসরি একটা প্রোগ্রাম রান করব, ঠিক আছে। ঢাকা বোর্ডের একটা প্রোগ্রাম রয়েছে ফর লুপ এবং কন্টিনিউ স্টেটমেন্ট দিয়ে। তো তোমরা যারা কন্টিনিউ স্টেটমেন্ট দেখেছো, আমার গত ক্লাসটা দেখেছো, হ্যাঁ, একবারে চতুর্থ ক্লাসের শেষ দিকে, ঠিক আছে, কন্টিনিউ স্টেটমেন্ট আর ব্রেক স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছি। তোমরা পারলে ওখান থেকে একটু দেখবা। আর কেটে দেখলে কিন্তু তোমার যে পূর্ণ নলেজ অর্জন হবে সেটা হবে না, তুমি হয়তো 2-3টা এমসিকিউ মিস করে দিতে পারো, ঠিক আছে। গাণিতিক বিষয়গুলো তুমি নাও ধরতে পারো, হয়তো এমনি যে অপারেটরগুলো যেখান থেকে প্রশ্ন আসে এগুলো তুমি ধরতে পারো।
আচ্ছা, তো আমি এখন যাব, দেখো আমি কিভাবে ওপেন করতেছি। তোমরা কিন্তু নিজ হাতে প্রোগ্রামটা রান করবে। আজকে কিন্তু প্রথম আমরা সলভ করবো ঢাকা বোর্ড 2024-এর পঞ্চম অধ্যায়ের যে এমসিকিউটা রয়েছে গাণিতিক ফর লুপ দিয়ে এবং কন্টিনিউ স্টেটমেন্ট দিয়ে সেটা রান করব। তো তোমরা আশা করি মোবাইল নিয়ে রেডি হয়েছো, বা আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবে তোমরা কাজটা করবে। তো আমি প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে যাব। ঠিক আছে, এই যে দেখো আমার কাছে গুগল ক্রোম ব্রাউজার রয়েছে। আচ্ছা দেখো আমি যাইতেছি, দেখো গুগল ক্রোম ব্রাউজারে আমি ক্লিক করলাম। ওকে, ভালো কথা। এখন আমি এখানে লিখব, দেখো যে কি, যে অনলাইন সি কম্পাইলার, ONLINE অনলাইন COMPILER অনলাইন সি কম্পাইলার। ঠিক আছে, আমি সার্চ দিলাম। তারপরে দেখো আমরা এখানে আসছে কি প্রোগ্রামিজ। ঠিক আছে, PROGRAMIZ। আশা করি তোমরা এটা পেয়েছো। তার নিচে লেখা আছে অনলাইন সি কম্পাইলার। আমরা এই ওয়েবসাইটটাতে যাব। ঠিক আছে, ওয়েবসাইটের নাম কি আমি বলে দিচ্ছি, দেখো প্রোগ্রামিজ, যে www.programiz PROGRAMIZ.com। ঠিক আছে, www.programiz.com আমরা এই ওয়েবসাইটটিতে এন্টার করব। তো সবাই সেখানে এন্টার করো, প্রেস করো। আমি চাপ দিলাম, চলে গেছি, সেই ওয়েবসাইটে চলে গেছি। ঠিক আছে, তো এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি এসেছে কি ডবল স্ল্যাশ দেওয়া আছে একটা, হ্যাঁ, যেভাবে ডবল স্ল্যাশ দেওয়া আছে, তারপর লেখা আছে অনলাইন সি কম্পাইলার টু রান সি প্রোগ্রাম, অর্থাৎ এটা অনলাইন কম্পাইলার। ঠিক আছে, কম্পাইলার আর ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য তোমরা বই থেকে দেখে নেবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারপ্রিটার লাইন বাই লাইন তোমার প্রোগ্রামগুলো রান করে, আর কম্পাইলার একসাথে টোটাল প্রোগ্রামটা রান করে। এটা খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য দেখে নেবা। আচ্ছা, তারপরে লেখা আছে কি হ্যাশ দিয়ে ইনক্লুড stdio.h লেখা আছে। তো এখন আমরা যে পেজটা আছে এই পেজের নিচে লেখা আছে, দেখো রান। যখন আমাদের কোডটা লেখা হয়ে যাবে তুমি এখানে এসে রান করবা। অর্থাৎ তোমরা ফ্যান চালাও না, যে একটা মেসেঞ্জারও ঠিক একইভাবে কম্পাইলারটা রান করবে। তুমি যেটা লিখেছো সেটা কাজ তুমি যদি রানে ক্লিক করো, সেই কাজটা করে তোমাকে আউটপুটে দেখাবে বা ডিসপ্লেতে দেখাবে। এটা হচ্ছে ডিসপ্লে বলতে পারো বা আউটপুট দেখতে পারো। ঠিক আছে, তো আমি এখন চলে যাব আমার স্ক্রিনে। তো তোমরা যেখানে গিয়ে আছো আমি সেখানেই আছি। আমি সেখানেই আগে থেকে প্রবেশ করে বসে আছি। এখন আমি চলে গেলাম তোমার স্ক্রিনে। এখন দেখো এটা কমেন্ট সেকশন বলে। ডবল কোটেশন মানে কি, এই যেখানে দেখো যে তোমার ডবল এখানে দুইটা লাইন দেওয়া আছে, মানে কি কমেন্ট। এটা কিন্তু প্রোগ্রামের অংশ নয়, এটা প্রোগ্রামের অংশ নয়। এটা শুধু তুমি এখানে মন মতো তোমার কথা লিখতে পারবা, যে stdio.kh এখানে একটু কমেন্টে লিখে রাখলা, যাতে তুমি পরবর্তীতে ভুলে না যাও। বা ইনক্লুড এটা কি, এটা এখানে সুন্দর করে একটু লিখে রাখলা, যাতে নোট করে রাখলা, যাতে এটা তোমার মনে থাকে। তো এটা কমেন্টস। তো কমেন্ট সেকশনটা আমি আপাতত কেটে দিব। ঠিক আছে, আমি আপাতত কেটে দিব। তো মূল প্রোগ্রামটা রাখবো। তোমাদের যদি দরকার হয় কোনো কিছু, আমি কিন্তু এখানে রাখি, যখন প্রশ্নগুলো লিখি তখন এটা আমি এখানে রাখি। আচ্ছা, তো এটা আমি একটু কেটে দেব। দেখো আমি কেটে দিচ্ছি এখান থেকে, দেখো। হ্যাঁ, আচ্ছা, কিছুটা থাক ওটা। আমি যদি কোনো কিছু লিখতে চাই, এই জন্য আমি ডবল কোটেশন এটা স্ল্যাশটা রেখে দিলাম কমেন্ট করার জন্য। আচ্ছা, ভালো কথা। তারপরে আমি যেভাবে হুবহু লিখবো, ঠিক আছে, তোমরা সেভাবে লিখবা। দেখো, আচ্ছা, এবার টোটালটুকুই কেটে দাও, এখান থেকে সবটুকু কেটে দাও। আচ্ছা, ভালো কথা। এখানে তোমার ইচ্ছে মতো ফাঁকা রাখতে পারো, ঠিক আছে, ইচ্ছে মতো ফাঁকা রাখতে পারো। তো বেশি ফাঁকার দরকার নেই। আমি এখানে এখন তোমাকে একটু বলে দিই। আচ্ছা, এখানে হচ্ছে ইনক্লুড হচ্ছে তোমার কি, যে প্রি প্রসেসর ডিরেক্টিভ, এর কাজ কি, এই যে এই ফাংশনটাকে যুক্ত করবে এই প্রোগ্রামের সাথে। আচ্ছা, এটা হচ্ছে হেডার ফাইল stdio.h। এখানে কি আছে, তোমার প্রিন্টএফ যে ফাংশন আমরা কাজ করেছি, স্ক্যানএফ যে ফাংশনটা আছে, সেখানে তোমার এর ভেতরে সংজ্ঞায়িত করা আছে। অর্থাৎ আমি যদি এটা যুক্ত না করি, তাহলে কম্পিউটার প্রিন্টএফ আর স্ক্যানএফ কি জিনিস সেটা বুঝতে পারবে না, এই জন্য এটা দিয়েছি। আর এটা হচ্ছে তোমার ইন্টিজার মেইন, অর্থাৎ মেইন ফাংশন এটা। ঠিক আছে, আর এখানে আমরা ইন্টিজার দেবো। এর কারণ হচ্ছে কি, যে তোমার ইউজার ডিফাইন্ড ফাংশন যদি বাইরে থেকে কোনো একটা ভ্যালু এখানে রিটার্ন করতে চাই, বা তোমার এই ফাংশনটা বাইরের কোনো তোমার ফাংশনকে কোনো ভ্যালু রিটার্ন করতে চাই, তাহলে এখানে আমরা একটা ইন্টিজার মেইন দেবো বা ইন্টিজার কথাটা ব্যবহার করব। আচ্ছা, আর রিটার্ন জিরো দ্বারা কি বোঝায়, যে তোমার প্রোগ্রামটা সমাপ্তি হবে, এই জন্য এখানে রিটার্ন জিরো দেওয়া হয়েছে। অর্থাৎ তোমার সবগুলো লাইন যদি ঠিকঠাক কাজ করতে 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 শেষে চলে আসে, দিয়ে সবশেষে একটা রিটার্ন জিরো দিবে। অর্থাৎ মেইন ফাংশন প্রসেসরকে বলবে যে প্রোগ্রামটা সুন্দরভাবে রান হয়েছে। টার্মিনেশন বোঝায় একটা প্রোগ্রামের। ঠিক আছে, আচ্ছা, এগুলো ডিটেলস তুমি একটু গুগল করে দেখে নেবা, তাহলে বুঝতে পারো যে এটা কি তোমার বইয়েও লেখা আছে, বা রিটার্ন জিরো কেন দেওয়া হয়েছে একটু দেখে নেবা। তো আমাদের মুখ্য উদ্দেশ্য কিন্তু এটা নয়, আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে তোমার কি, যে প্রোগ্রামটা রান করা। তো আশা করি দেখো এখানে একটু বুঝিয়ে দিই তোমাদের।
এখানে একটা ব্র্যাকেট রয়েছে, দেখো এই যে দেখো এই ব্র্যাকেটটা, এই ব্র্যাকেট এটা কার, এই যে মেইন ফাংশনের ব্র্যাকেট এটা, এখানে কোনো সেমিকোলন হবে না, এখানে কোনো সেমিকোলন হবে না, এখানে একটা সেমিকোলন হবে, আর এখানে কোনো সেমিকোলন হবে না, এখানে কোনো সেমিকোলন হবে না, এভাবে ক্রস দিয়ে রাখো, মানে এখানে সেমিকোলন হবে না, এখানে সেমিকোলন হবে না, এখানে কোনো সেমিকোলন হবে না, ঠিক আছে। আর নিয়ম কি, মেইন ফাংশনের দুটা সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, একটা শুরু একটা শেষ, আর শেষের জাস্ট উপরে থাকবে রিটার্ন 0। আর আমরা যে কোডগুলো লিখবো এইটুকুর ভিতরে, ঠিক আছে, এইটুকুর ভেতরে তোমরা একটু নোট করে নাও, আমাদের সমস্ত কোড এই যে এই ব্র্যাকেট আর রিটার্ন 0-এর উপরে আমাদের সমস্ত কোড কোথায় থাকবে, আমাদের সমস্ত কোড, ঠিক আছে, থাকবে তোমার কোথায় থাকবে বলে দিচ্ছি, কোড রিটার্ন 0, RETU আর রিটার্ন 0 এর রিটার্ন 0 ও প্রথম সেকেন্ড ব্র্যাকেট এর মধ্যে, ঠিক আছে। তাহলে আমাদের সমস্ত কোড থাকবে রিটার্ন 0, এই যে রিটার্ন 0 এর উপরে ও প্রথম সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে। আমরা কিন্তু এর বাইরে কোড লিখলে ভুল হয়ে যাবে, তো এই নোটগুলো তোমার খুবই সাবধান, ঠিক আছে, গুরুত্ব আছে বলেই আমি কিন্তু তোমাদের বলতেছি, তোমরা খাতায় কাইন্ডলি এটা হলো স্ট্রাকচার, সি প্রোগ্রামের একটা হলো স্ট্রাকচার, মানে এটা মূল কাঠামোটা তোমরা একটু নোট করে একটা পাতায় লিখে রেখে দাও, একটা পাতায় লিখে এটা রেখে দাও, ঠিক আছে। তারপরে যখন আমরা পরিমার্জন করব, এডিট করব, বলে না এডিট করব, তখন দেখা যাবে কি হবে, কিন্তু মূল ধাঁচ হলো এটা। তোমরা এটা একটা পাতায় সুন্দর করে লিখে রেখে দাও, যেটা হচ্ছে তোমার স্ট্রাকচার বা প্যাকেট, মেন ফাংশন সহ একটা প্যাকেট, ওকে। আচ্ছা, এখন আমরা প্রোগ্রামটা লিখতে শুরু করব। এখন আমি ঢাকা বোর্ডের প্রোগ্রামটা লিখতেছি, দেখো আমি তোমাদের দেখাই প্রশ্নটা, আগে ঢাকা বোর্ডের প্রশ্নটা দেখাই সুন্দর করে। এই যে দেখো প্রোগ্রামটা, দেখো এখন খেয়াল করো, আশা করি প্রোগ্রাম দেখা মাত্রই যারা আমার আগের ক্লাস করেছো বুঝে গেছো ইনশাল্লাহ। আমি এই ধরনের প্রোগ্রাম 100% প্রায় 95% এই ধরনের প্রোগ্রাম আমি একবারে কালকে প্র্যাকটিস করে দেখিয়ে দিয়েছি, তুমি দেখতে পারো আমার ক্লাসটা ভালো করে। তো দেখো এখন তোমার এটা কোশ্চেনে দেওয়া আছে, কিন্তু যে কি দেওয়া আছে, ইনক্লুড stdio.is মেইন ফাংশন, এখানে কিন্তু ইন্টিজার দেওয়া নেই, ঠিক আছে, এটা কিন্তু ডাইরেক্ট হুবহু কোশ্চেন, তোমার বোর্ড কোশ্চেনে দেওয়া আছে, এটা কি দেওয়া আছে মেইন, কিন্তু আমাদের এখানে দেখো আমাদের প্রোগ্রামে ছিল কি ইন্টিজার ছিল, ঠিক আছে। আচ্ছা, ভালো কথা। তো এখন বলতে পারো যে স্যার আমি এই প্রোগ্রামটা কী করে তুলবো প্রোগ্রামটা, ঠিক আছে। তো দেখো আমি তোমাকে একটু ভালো করে দেখাই, তাহলে বিষয়টা ক্লিয়ার করে দেখাই। এটা আছে এইখানে, তোমাকে সাইড বাই সাইড না দেখালে তুমি আবার বুঝবে না। আচ্ছা, এবার খেয়াল করো, এটা হচ্ছে আমাদের কি মূল স্ট্রাকচার। তাহলে আমি বললাম কি যে আমরা আমাদের যত কাজ আছে আমরা এর ভেতরে লিখব। তো তুমি কি করবা, এখানে যেহেতু মেইন আছে, মেইন ফাংশনটা, আর আমাদের এখানে কি আছে, ইন্টিজার আছে, তাহলে আমরা শুধু এখানে ইন্টিজার কথাটা ওরা দেয়নি, তাহলে তুমি কি করবা, এখানে ইন্টিজার মেইন এইটুকু ঠিক আছে, খেয়াল করো, মানে পাই টু পাই তুমি খেয়াল করো এইটুকু ওকে, মানে কি এখানে একটা ইন্টিজার হবে ইন্টিজার মেইন দিবা তুমি, ঠিক আছে। আর বাদ বাকিটুকু তুমি সুন্দর করে তুলে দিবা, দেখো সবটুকু ঠিক আছে। তো এখানে ইন্টিজার মেইন আছে, আর মেইনের পরে একটা দেখো সেকেন্ড ব্র্যাকেট আছে না, ওই সেকেন্ড ব্র্যাকেটটা কিন্তু আমাদের এইটা এ পর্যন্ত আমাদের ঠিক আছে। তো পরেরটুকু দেখো, পরেরটুকু আমরা কি করব, এই যে ইন্টিজার এখান থেকে সুন্দর করে আমরা তুলে দেব, বুঝতে পেরেছো, এখান থেকে তুলে দেব। আর এখানে রিটার্ন 0 দেয়নি, দেখো এখানে রিটার্ন 0 দেয়নি, নোট এখানে কি হবে একটা, মানে এটা কিন্তু কার, মেইন ফাংশনের, মানে মেইন ফাংশন যদি এখানে ব্র্যাকেট না দিয়ে মনে করো এখানে দিত, আর ধরো এখানে দিত, তাহলে কি এটা মেইন ফাংশনের ব্র্যাকেট, ঠিক আছে। আর ফর লুপের ব্র্যাকেট হলো এইটা তোমরা খেয়াল করে নাও, এটা হচ্ছে মেইন ফাংশনের ব্র্যাকেট, এই যে এখানে দেখো মেইন ফাংশনের ব্র্যাকেট এখানে। তো আমরা এইটুকুতে কাজগুলো করব, ঠিক আছে। তো আমি কিভাবে করতেছি তোমরা একটু দেখে নাও, প্রথম প্রোগ্রামটা ভালো করে একটু দেখাই, এরপরে আর ভালো করে দেখানো যাবে না। আচ্ছা, তাহলে আমি এখন ধরো লিখতেছি বলতে আমার এক জায়গায় লিখেছিল, আমি জাস্ট প্রোগ্রামটা এখানে এসে বসিয়ে দেব, ঠিক আছে। দেখো আচ্ছা, আর যদি বলে স্যার আপনি লেখেন, আচ্ছা আমি লিখেই দিচ্ছি প্রথম প্রোগ্রাম, তো আবার কপি পেস্ট করতে যাব না, কপি পেস্ট করলে ঝামেলা আছে। তোমরা বলো স্যার প্রথম প্রোগ্রামটা ভালো করে দেখালেন না, আমি তোমাদের একবারে নিজের হাতে লিখে দেখাবো এখন, ওকে, জাস্ট তোমরা খেয়াল করো।
প্রথম প্রোগ্রাম আজকে তো প্রথম সালের কোশ্চেন করতেছি, এই জন্য লেট হচ্ছে। তোমরা ধৈর্য সহকারে দেখো, পরেরগুলা একবারে আমি বলে দেবো বা তোমাদের অভ্যাসও হয়ে যাবে। আমি এখন একটু লিখি, হ্যাঁ আমি একটু লিখি, তোমাদের লিখে দেখাই কিভাবে আমি লিখতেছি, নাহলে তোমরা বিশ্বাস করবা না যে স্যার কোত্থেকে কী করলো, কপি করলো, এই জন্য ঝামেলা আছে। আমি এখন এটা লিখবো, ঠিক আছে? তোমরা একটু ধৈর্য সহকারে, আর তোমরা পারলে লিখো। আমি লিখতেছি এখন, দেখো। আচ্ছা কি আছে যে তোমার এখানে, আচ্ছা এখানে যাই, হ্যাঁ ইনক্লুড stdio.h, এটা ঠিক আছে। তারপরে ইন্টিজার মেইন, এখানে তোমাদের কোশ্চেনে ইন্টিজার ছিল না, আমি এখন এই যে ইন্টিজার, এখানে আমি ইন্টিজারটা দিয়ে দিয়েছি। তারপরে তোমাদের কোশ্চেনে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে ডান দিকে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়া আছে। তো আমি ব্র্যাকেটটা একটু নিচ দিকে নামিয়ে নেবো, বাম সাইডে নিয়ে নেবো। কেন নিয়ে নেবো বলতেছি, সুবিধা আছে, যেমন সাজানোর জন্য, একটা জিনিস সাজালে ভালো হয় না। আমি ওই ব্র্যাকেটটা নিয়ে নিয়েছি একটা, এখন ইন্টার দিলাম, নিচের লাইনে লিখলাম। তারপরে আমি লিখবো ইন্টিজার আই সেমিকোলন দিয়েছি। তারপরে আছে একটা ফর লুপ, ফর, তারপরে ব্র্যাকেট রয়েছে। আচ্ছা ফর লুপের ব্যবহার তোমাদের শিখিয়েছি, যে আই ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 1, ঠিক আছে, একটা সেমিকোলন হবে এখানে। তারপর আই লেস দেন অর ইকুয়াল টু কত দেওয়া আছে, সরি প্লাস হয়ে গেছে, লেস দেন অর ইকুয়াল টু কত দেওয়া আছে দেখি, আছে না কেন, অর ইকুয়াল টু দেওয়া আছে তোমার 6, ঠিক আছে 6 দেওয়া আছে। তারপরে সেমিকোলন আই সমান কি দেওয়া আছে, আই প্লাস 1, ঠিক আছে, এটা দেওয়া আছে। আচ্ছা তারপরে দেখো, এখন আমরা কি করব, ফর লুপের একটা ব্র্যাকেট দেবো, দুইটা ব্র্যাকেট ফর লুপের জন্য দুটো ব্র্যাকেট দিলাম। যখনই তুমি ব্র্যাকেট দিবা দুইটা দিবা, যখনই ব্র্যাকেট দিবা দুইটা দিবা, বুঝতে পেরেছো? ব্র্যাকেট দিলেই তোমাকে দুইটা ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে? তো দেখো আমি যে ফর লুপ নিয়েছি, এখানে ফর লুপ নিলাম, তো এর জন্য দুইটা ব্র্যাকেট দিয়ে দিলাম, মানে এর ভেতরে ফর লুপের কাজ করব আমরা। আর ইন্টিজার আই কেন দিয়েছি, যে আইটা কি, ইন্টিজার মানে আমি কি বললাম, যে পূর্ণ সংখ্যা, হ্যাঁ আইটা হবে পূর্ণ সংখ্যা, এটা তো আর ক্যারেক্টার হবে না, বা বর্ণ হবে না, বা ভগ্নাংশ হবে না, ফ্লোট হবে না, কি হবে এটা তোমার পূর্ণ সংখ্যা, এখানে আই দিয়েছি, ঠিক আছে? আর কাজগুলো দেখো আমি তুলতেছি, দেখো এই যে ডান দিকে প্রোগ্রামটা দেওয়া আছে, আমি দেখে এখানে এটা তুলবো। তুমি এটা আগে প্রোগ্রামটা খাতায় লিখলে বা তোমার তো ঢাকা বোর্ড দেওয়াই আছে, তোমার কাছে কোশ্চিন আছে, তুমি দেখে তোমার এইখানে তুলবা, মোবাইলে টিপবা খালি, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, ইফ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, ইফ দিয়ে তারপর তোমার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করা আছে। এটা বিট একটু ডিস্টার্ব করতেছে আমার কম্পিউটার, ঠিক আছে? যে তোমার ইফ আই সমান কত, আই সমান দেওয়া আছে তোমার যে 4, ঠিক আছে? এটা তুলতেছি, প্রথম প্রোগ্রাম তো ওই জন্য আমি কপি পেস্ট করলাম না, নিজে লিখতেছি, না হলে কপি পেস্ট করে একবারে বুঝিয়ে দিতাম তোমাদের। ওকে তারপরে কি দেওয়া আছে, যে একটা কন্টিনিউ দেওয়া আছে, CONTINUE কন্টিনিউ, ঠিক আছে কন্টিনিউ দেওয়া আছে। আচ্ছা ভালো কথা। তারপর এখানে একটা ব্র্যাকেট হলো ফর লুপের ব্র্যাকেট, আর এটা হচ্ছে কি তোমার, এই ব্র্যাকেটটা হচ্ছে তোমার মেইন ফাংশনের ব্র্যাকেট। তার মধ্যে একটা রিটার্ন 0 ছিল, খেয়াল করেছো তোমরা? রিটার্ন 0টা ওরা কিন্তু দেয়নি, রিটার্ন 0টা তোমরা এখানে দিয়ে নিবা, নোট ওটা মনে হয় মুছে দিয়েছে আমি, তাই না? যে RETU আর রিটার্ন 0 হবে এই যে শেষের ব্র্যাকেটটার উপরে, ঠিক আছে? আচ্ছা এখন আমরা একটু মিলাবো যে আমাদের প্রোগ্রামটা ঠিক হয়েছে কি না। দেখো রিটার্ন 0টাকে একটু উপরে উঠাই, তাহলে বুঝতে পারবা তোমরা। প্রথম প্রোগ্রামটা এই জন্য ভালো করে বুঝাচ্ছি, পরে কিন্তু এত ডিটেলস বলবো না এবং সময়ও কম লাগবে তোমাদের। ওকে এখন তোমরা দেখে নাও যে আমাদের প্রোগ্রামটা মিলেছে কি না। এখন দেখো কি রয়েছে, ইনক্লুড stdio.h লিখেছি, এখানে মেইন ফাংশনটা ওরা লিখেছে কিন্তু ইন্টিজার দেয়নি বা কোন টাইপের দেয়নি, ফ্লোট হবে না কি ভ্যালু রিটার্ন করবে সেটা কিন্তু বলে দেয়নি, বা ভয়েড কিছু বলেনি এখানে, ঠিক আছে? তো আমরা এখানে শুধুমাত্র ইন্টিজারটা তোমার দিয়েছি, দ্য ইন্টিজার মেইন করেছি। তারপরে এই যে ব্র্যাকেটটা ওরা ছিল, তো ব্র্যাকেটটা আমি নিচে নামিয়ে দিয়েছি, একটা ইন্টার মেরেছি, ইন্টার মেরে নিচে নামিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? যাতে সুন্দর করে সাজিয়েছি আমি। দেখো এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেটের মিল, এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেটের মিল, তোমরা এইভাবে প্রোগ্রামটা করবা, তাহলে স্যার খুশি হবে যে সব কিছু স্যারও বুঝতে পারবে, স্যারের বুঝতে সমস্যা কোনো হবে না। আচ্ছা তাহলে দেখো এখন আমি ইন্টিজার আই দিয়েছি, ওখানে ইন্টিজার আই কেন দিয়েছি, যে এটি তোমার পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তুলনার ক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যায় ব্যবহার করি। তারপরে তারপরে এই লাইনটা তুলেছে, দেখো আমি চেক করিনি, ফর আই ইজ ইকুয়াল টু 1, ওকে। তারপর আই লেস দ্যান অর ইকুয়াল টু 6, সেমিকোলন আই সমান আই প্লাস 1, এক করে মান বৃদ্ধি পাচ্ছে। তারপরে ব্র্যাকেটের ভেতরে আমরা এই কাজটুকু রয়েছে। আচ্ছা একটা আমরা ছুটে গেছি, আমাদের কন্টিনিউয়ের নিচে কি রয়েছে, যে একটা রয়েছিল প্রিন্টএফ,
ঠিক আছে, এটা আমরা ছুটে গেছে, আমরা একটু লিখে ফেলি, চলো। ছুটতেই পারে, কোনো সমস্যা নেই। যে PRINTF, এর পরেরগুলো কিন্তু খুব দ্রুত করব আমি, ঠিক আছে। এর পরের গাণিতিক সমস্যাগুলো খুব দ্রুত করব। প্রিন্টএফ এর মাঝে কি রয়েছে, ওরা কি দিয়েছে, HTML। কোনো কিছু প্রিন্ট করলে ডবল কোটেশন দিতে হয়, HTML। তোমরা আমার আগের ক্লাসগুলো দেখলে ঠিকই বুঝে যাবা, ঠিক আছে। আশা করি তোমাদের এত কিছু বলতে হবে না আজকে, এত কিছু বলতে হবে না। আচ্ছা, ওকে, দেখো তো আমাদের প্রোগ্রাম হয়ে গেছে প্রায় কাছাকাছি। আচ্ছা, এটা হলো প্রিন্টএফ HTML, এটা দিয়েছি, একটা সেমিকোলন আছে এখানে, এখানে সেমিকোলন হবে, ঠিক আছে, এখানে সেমিকোলন হবে, এখানে কোনো সেমিকোলন হবে না, খেয়াল করো তোমরা, এখানে কোনো সেমিকোলন হবে না, নো সেমিকোলন, এখানে ক্রস দিয়ে দাও যে এখানে কোনো সেমিকোলন হবে না, প্র্যাকটিস করে নাও একবার। আচ্ছা, এখানে কোনো সেমিকোলন হবে না, ফর লুপের পরে কোনো সেমিকোলন হবে না, লিখে রাখো, নোট রাখো এখানে, নোট, NOT, নোট, মানে এখানে কি সেমিকোলন হবে না, ক্রস মানে কি এখানে সেমিকোলন হবে না। আবার কোথায় হবে না, এই যে এখানে, এখানে ক্রস দাও, অর্থাৎ তুমি ভাববে যে i = i+1, এটা শেষ হয়ে গেল, তাহলে একটা সেমিকোলন দিয়ে দিই, এখানে তো ফর লুপ ব্র্যাকেট শুরু হলো, ব্র্যাকেট শেষ হলো, এখানে একটা ফর লুপ দিয়ে দিই, না, তোমার মন মতো এখানে কোড চলে না। প্লিজ এটা তুমি নোট করে নাও, আমি বারবার বলতেছি, এখানে সেমিকোলন দিবা না, এখানে সেমিকোলন দিবা না, এখানে একটা ক্রস দিয়ে দাও, তাহলে তুমি বুঝে যাবা, বিশেষ করে খাতায়, ওকে, ঠিক আছে। এখানে বেশি ভুল হয়, আর ভুল কোথায় হয় বলবো, এই যে এখানে কোটেশনগুলো তোমরা মিস করো, এখানে কোটেশনগুলো মিস করো, এগুলো নোট করো, এভাবে এটা তীর চিহ্ন দিয়ে রাখো, আমি যেভাবে দিতেছি, কিছু করো আর না করো, মানে কি যে নোট কি মানে মনে রাখতে হবে এটা, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। এখানে সেমিকোলন হবে, আর এখানে কোনো সেমিকোলন হবে না, সেকেন্ড ব্র্যাকেটের ক্ষেত্রে কোনো সেমিকোলন, শেষে কোনো সেমিকোলন হবে না, খেয়াল করেছো তোমরা, খেয়াল করেছো, বারবার বলতেছি খেয়াল করো, ঠিক আছে, বারবার বলতেছি খেয়াল করো তোমরা। আচ্ছা, তো আমাদের প্রোগ্রাম হয়ে গেছে, আমি যেগুলো নোট করতে বললাম সেগুলো নোট করে নাও। আজকের ক্লাসটা বড় হয়ে গেল, যদিও একটা কোশ্চেন সমাধান করতেই, কারণ তো তোমাদের বারবার বলতেছি, এটা তোমাদের উপকারের জন্য করতেছি, আমি সময় নিয়ে করতেছি, ঠিক আছে। যারা প্রোগ্রাম ভালো করে বুঝতে চাও, বিশেষ করে যারা BSc ইঞ্জিনিয়ারিং পড়বা, সরকারিতে পড়ো বা বেসরকারিতে পড়ো, যেখানেই পড়ো তুমি, এই সি প্রোগ্রামটা তোমাদের 4 বছর ধরে পড়তে হবে। এই যে এইগুলা ফর লুপ তোমাদের 4 বছর ধরে পড়বে। এই ফর লুপ তোমাদের যতদিন প্রোগ্রামিং লাইনে থাকবা, ততদিন এটা তোমাদের পেছন ছাড়বে না, ঠিক আছে। তো এই জন্য আমি ভালো করে বলে দিলাম প্রথম প্রোগ্রামটা, এখন আমরা প্রোগ্রামটা রান করব, ঠিক আছে, ওকে, ফাইন। তো দেখো তোমাদের অপশনটা দেখে নাও আগে, উত্তরে কি বলতেছে এখানে, যে উদ্দীপকের প্রোগ্রামটি HTML, এই যে এই শব্দটা, তাহলে কোনো কিছু এই ডবল কোটেশনের ভেতরে থাকা মানেই আমাদের আউটপুটে দেখাবে, কিন্তু ঠিক আছে, আমাদের আউটপুটে দেখাবে কতবার প্রিন্ট করবে, বুঝতে পেরেছো। তো আমরা আগে কতবার প্রিন্ট করবে এটা আমরা মুখে বলবো না, আগে আমরা কাজে দেখে নেব, মানে প্র্যাকটিক্যালি দেখে নেবো এটা, হ্যাঁ, প্র্যাকটিক্যালি দেখে নেব, ঠিক আছে, ওকে, ভালো কথা। এখন আমরা দেখবো, দেখো প্রথমে i = 1 হলো, ঠিক আছে, i = 1 হলো, তো এখানে গেল, এটা হলো কি, আমি কি বলেছিলাম যে এটা হলো চেকার বা দারোয়ান বা পুলিশ যাই বলো, এখানে চেক করবে যে i = 1 কিনা, বা i = 1 6-এর থেকে ছোট কিনা, i = কত 1, ঠিক আছে, i = 1, এটা হলো i থেকে 1, এই যে 6-এর থেকে ছোট কিনা, যে ছোট, তাহলে কি এখানে এর ভেতরে যাওয়ার অনুমতি আছে, এটা হলো তোমার দারোয়ান বলে দিলে যাও, ঠিক আছে, ফর লুপের ভেতরে তুমি চলে যাও, কারণ তুমি i = 1 6-এর থেকে ছোট, চলে যাও। এখন এখানে এসে আবার দুইটা, এখানে একটা দারোয়ান, এখানে একটা দারোয়ান, এই দারোয়ান বলতেছে যে দেখছে, যে চেক করে i = 4 কিনা বা 1 সমান কি 4 কিনা, না, এটা তো মিথ্যা, ঠিক আছে, এটা তো তোমার মিথ্যা, তাহলে এটা কি, এটা তোমার রান হবে না, এই কন্টিনিউ তোমার এই স্টেটমেন্টটা রান হবে না, ঠিক আছে। তাহলে কি হবে, যখন সত্য হবে, আমি তোমাকে বলি, যখন সত্য হবে তখন কন্টিনিউ এটি রান হবে। আচ্ছা, কন্টিনিউর কাজটা তো তোমাদের বলা হয়নি এখনো, কন্টিনিউ মানে কি, এটাকে বলে জাম্প স্টেটমেন্ট, JUMP, জাম্প স্টেটমেন্ট। কি করবে, যখন কন্ডিশন সত্য হবে, যার জন্য, যে নাম্বারটা বা যে সংখ্যার জন্য তোমার কন্ডিশন সত্য হবে, শুধুমাত্র তার জন্যই কাজটা বন্ধ থাকবে, মানে i = 4-এর জন্য কাজটা বন্ধ থাকবে, মানে প্রিন্ট করাটা বন্ধ থাকবে। 1-এর জন্য প্রিন্ট করবে, 2-এর জন্য প্রিন্ট করবে, 3-এর জন্য প্রিন্ট করবে, কিন্তু 4 যখন পেয়ে যাবে তখন এটাকে আর প্রিন্ট করে দেখাবে না, ওখানে এটা বাদ দিবে। তারপরে কত হলো, 5 যখন হয়ে যাবে তখন আবার প্রিন্ট করে দেখাবে, 6 যখন প্রিন্ট হবে তখন আবার প্রিন্ট করে ওখানে দেখাবে, মানে কি জাম্প করে দিল, মধ্যখানে একটা গ্যাপ মেরে দিল, যে 1 2 3, ঠিক আছে, তারপরে 4 নাই, কত আছে, তাহলে 5 6 এরকম, মানে কি জাম্প করে দিল, ঠিক আছে, এটাকে বলে জাম্প স্টেটমেন্ট। অর্থাৎ যে শর্তের জন্য সত্য সেটা উপেক্ষা করবে,
ঠিক আছে। তো এখানে তোমার একটা ব্র্যাকেট দিলে বেশি ভালো হতো, যে ইফ স্টেটমেন্টের পরে আমরা নর্মালি ব্র্যাকেট দেই। ঠিক আছে, এটা প্রোগ্রামটা কীভাবে লিখলে ভালো হতো জানো? দেখো এই যে ভাই, ইফ তোমার i সমান সমান 4 দিয়ে ব্র্যাকেট, তারপরে কি দিয়ে আমরা কন্টিনিউ দিতে পারতাম, CONTINUE কন্টিনিউ, এরকম করে তারপর প্রিন্ট PRINT এই কথাটা লিখতে পারতাম। মানে আমরা এর আগে কীভাবে শিখেছি, যে ইফ দিয়েছিলাম তারপরে ব্র্যাকেট দিয়ে শিখেছি, তাই না? তো অথবা কি করা যেতে পারতো, এখানে ব্র্যাকেটটা দেওয়া যেতে পারতো, তাহলে আমরা বুঝতাম কি ইফের ভেতরে রয়েছে এগুলা। বুঝতে পেরেছো? তো এটা না দিলে এটা বেশি ভালো হবে, বেস্ট প্র্যাকটিস। ঠিক আছে, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। তো তোমাদের ঢাকা বোর্ডে এটা ওইভাবে দেয়নি, ভালো করে বুঝিয়ে দেয়নি তোমাদের। সব কিছু যদি তোমাদের বুঝিয়েই দিবে তাহলে তো প্রশ্ন হলো না, তাই না? এটা হলো বেস্ট। যারা আমার ক্লাসগুলো আগে দেখেছো, এগুলো ইফের পরে একটা ব্র্যাকেট ব্যবহার করবা। এখানে ব্রেক হলেও তুমি ব্রেকের ভেতরেও তোমার মানে ডবল ব্র্যাকেটের ভেতরেও তুমি ব্রেক লিখবা, ডবল ব্র্যাকেটের ভেতরে তুমি কন্টিনিউ লিখবা। আগের ক্লাসগুলো একটু দেখে নিবে। আমার চতুর্থ ক্লাসের শেষ দিকে ব্রেক আর কন্টিনিউ স্টেটমেন্ট সম্পর্কে সুন্দর করে লেখা আছে। আমার চতুর্থ ক্লাস যেটা, যে মোবাইলে প্রোগ্রামিং ও MCQ, এটা অনেক বড় একটা আমি ক্লাস নিয়েছিলাম, অনেক বুঝিয়েছি, সুন্দর করে বুঝিয়েছি। ঠিক আছে, তো আমরা যেটা এখন তাহলে কি জানলাম, যে যদি কন্ডিশন সত্য হয় তাহলে এই প্রিন্ট দেওয়াটা বন্ধ রাখবে। তো আমরা এখন আবার দেখো ব্যাখ্যা করতেছি। যখন i সমান 1 হলো, তখন এখানে এসে দেখলো যে i সমান 4 না, তাহলে তোমার কি করবে, এই স্টেটমেন্টটা চলবে না, মানে রান হবে না, কন্টিনিউটা কাজ করবে না। যখন নোট করতে পারো, যখন i সমান 1 তখন কন্টিনিউ CONTINUE কন্টিনিউ কাজ করবে না। কি বললাম? NOT নোট করে রাখো। যখন i সমান 1 তখন কন্টিনিউ কাজ করবে না। তাহলে কখন করবে, মানে কারণ i সমান কারণ যে 1 সমান 4 নয়। ঠিক আছে, বা মিথ্যা, বা এটি মিথ্যা। আমি বলে দিলাম ব্যাখ্যা করে, কি যে যখন i সমান 1 তখন কন্টিনিউ কাজ করবে না। এখন তো i সমান 1 নিয়ে আমরা এখানে এসেছি, তাহলে এটা রান হবে কি? তাহলে এটা রান হবে না, কারণ i সমান 4 নয়। যখন 4 সমান 4 হবে তখন এটি কাজ করবে। ঠিক আছে, বা এটি মিথ্যার কারণে এই কন্টিনিউ স্টেটমেন্টটা কাজ করবে না। যখন এটা সত্য হবে তখন এটা কাজ করবে। দেখো আমি কিন্তু সুন্দর করে বলে দিলাম, তোমরা এটা নোট করে নাও প্লিজ। হ্যাঁ, আমি কিন্তু প্রোগ্রাম রান করার মাঝেও বারবার করে আসছি, তোমাদের বুঝাচ্ছি। তাহলে i সমান 1 এখানে আসলো, এখানে এসে এটা কি, যেটা মিথ্যা, তাহলে এটা রান হলো না। তাহলে কোনটা রান হবে? printf। তাহলে HTML একবার তুমি প্রিন্ট করো, এই যে এখানে প্রিন্ট করো তুমি আউটপুটে HTML। ঠিক আছে, আমি কি করলাম, এই i সমান 1 এর জন্য এটা যেহেতু মিথ্যে, কন্টিনিউ মানে বন্ধ হবে না। কন্টিনিউ মানে আবার বলবো না যে চলবে, কন্টিনিউ আসলে বন্ধ হওয়া। ঠিক আছে, কন্টিনিউ মানে জাম্প করে চলে যাওয়া বা বন্ধ হওয়া। সত্য হলে এটা প্রিন্ট করবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে যখন এটা প্রিন্ট করলো, দিয়ে এখানে কোথায় যাবে? এখানে চলে আসবে। i এর মান কত বাড়াবে? i এর সাথে 1 যোগ করবে। i সমান কত আছে? 1 আছে, তাহলে এর সাথে 1 যোগ করলে কত হবে? +1 করলে কত হবে? 2 হবে, তাই না? 2 হবে না? আচ্ছা, 2 হবে। দিয়ে এখানে আসলো, এখানে এসে কি করবে তোমার, যে এর সাথে তুলনা করবে যে 2 কি 6 এর থেকে ছোট? যে হ্যাঁ ছোট। তাহলে এখানে আসো, তাহলে 2 কি 4 এর সমান? করছে না, তাহলে কন্টিনিউ কাজ করবে না। কোনটা কাজ করবে? printf কাজ করবে। তাহলে কি করবে? HTML-টা প্রিন্ট করে দেবে। ঠিক আছে, এখানে তুমি HTML প্রিন্ট করে দাও। ওকে, তো আমাদের হাতে i সমান এখন কত আছে? 2 আছে, কারণ এখানে 1 যোগ করে 2 করেছি। এখানে আবার গেল, ওই 2 নিয়ে এখানে গেল, তো 2 এর সাথে 1 যোগ করলে কত হলো? 3। i সমান 3 হয়ে গেল এখন। ঠিক আছে, তো এখানে এসে দেখলো যে 6 এর থেকে 3 মানে ছোট, অবশ্যই তাহলে সত্য। তাহলে এখানে চলে আসলো, এখানে এসে দেখলো যে 3 সমান 4, এটা নয়, তাহলে কন্টিনিউ কাজ করবে না। কোনটা কাজ করবে? printf কাজ করবে। তাহলে আবার তুমি printf করে দাও। প্রিন্ট মানে আউটপুটে দেখিয়ে দাও, যে HTML লেখাটা দেখিয়ে দাও, HTML লেখাটা দেখিয়ে দাও। ভালো কথা। i কত রেখেছো? 3 রেখেছো। এখন এক যোগ করলে কত হলো? i সমান 4 হয়ে গেল। এখানে চেক করলো যে তোমার 4 6 এর থেকে ছোট, তাহলে কন্ডিশন সত্য। আবার এখানে চলে আসলো ইফ। এখন দেখো, ইফ i কত আছে? 4 নিয়ে আসছো কিন্তু তুমি এখন, তাহলে 4 সমান 4 সত্য কি এটা? হ্যাঁ সত্য। তাহলে কি? কন্টিনিউ মানে কি, যে তোমার এখানে পরের লাইনটা আর কাজ করবে না, পরের লাইনটা কাজ করবে না। বুঝতে পেরেছো? মানে এটা পরের স্টেটমেন্টটা আর যাবে না। তাহলে কন্টিনিউ এখন কি, কন্টিনিউ সত্য হয়, এই কন্ডিশনটা সত্য হওয়ার কারণে একবার উপেক্ষা করবে, পরের যে স্টেটমেন্টগুলো ছিল সবগুলো উপেক্ষা করবে, তবে ফর লুপের ভেতরেই থাকবে কিন্তু।
ফর লুপের কন্ডিশন তো এখনও ফলস হয়নি, ফলস হলে ফর লুপ থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ আয়ের মান যখন কি হবে 7 হয়ে যাবে তখন ফর লুপ এখানে আর ঢুকতে পারবে না। যারা ফর লুপের কাজ বুঝেছো এর আগে একবার বললেই তোমরা বুঝে গেছো আশা করি। ঠিক আছে, তাহলে কি করলো এখন দেখো i সমান 4 এর জন্য কিন্তু HTML হলো না, এখানে একটা ফাঁকা দিয়ে দিল, বুঝতে পেরেছো? এখানে একটা ফাঁকা দিয়ে দিল, HTML কিন্তু প্রিন্ট করলো না, নিচের স্টেটমেন্টে আসতে পারলো না, কারণ এখানে সত্য হয়েছে আর পরেরগুলা রান হবে না। ঠিক আছে, একবার বাদ দিয়ে দিল, দিয়ে কী করলো আবার এখানে চলে গেলো। i সমান কত নিয়ে আসে, আমার i এর সমান কত আছে আমাদের হাতে 4 আছে, তো এর সাথে যোগ করলে কত হলো, i সমান এখন আমাদের 5 হয়ে গেলো। তো এখানে আসলো চেক করতে, চেক করে দেখলো যে ঘটনা সত্য, 5 6 থেকে ছোট। এখানে এসে আসলো যে i সমান সমান কি 4 বা 5 সমান সমান কি 4, বলছে না তাহলে কন্টিনিউ আর কাজ করবে না, এবার আর কাজ, এটা কেটে দিলাম, মানে কাজ করবে না। কোনটা কাজ করবে, প্রিন্ট এফ। তুমি এখানে আবার প্রিন্ট করো HTML, প্রিন্ট করে দাও। ঠিক আছে, তুমি প্রিন্ট করে দিয়েছো, কতর জন্য, i সমান 5 এর জন্য করেছো, প্রিন্ট করেছো। তো প্রিন্ট করে দেওয়ার পর কি হবে, এখানে আবার যাবে 1 যোগ করবে, তাহলে i সমান এখন কত হবে, i সমান হবে 6। ঠিক আছে, 6 এখানে আসলো, এখানে এসে দেখো যে 6 কি 6 এর থেকে সমান বা ছোট হচ্ছে, হ্যাঁ সমান কিন্তু ছোট নয়, তবুও চলবে, সমান হলেও চলবে। তো ভালো কথা, এখানে যাও, তাহলে এটা মিথ্যা, এটা মিথ্যা, তাহলে কন্টিনিউ কাজ করবে না, সত্য কোনটা এখানে, তাহলে প্রিন্ট এফ তুমি দিয়ে দাও, HTML-টা লিখো, HTML লিখে দিলা, বুঝতে পেরেছো? HTML 6, এখন i আছে 6, এখানে গিয়ে 7 হয়ে গেল, এক বৃদ্ধি পালো, এখানে চলে আসলো, দেখো তো কন্ডিশন ফলস হয়ে গেল না, মানে কি ফর লুপের খেল খতম, ফর লুপ আর এর ভেতরে ঢুকতে পারবে না, এর ভেতরে আসতে পারবে না, ফর লুপ এখানে আসতে আর পারবে না। কি করবে, তোমার এই প্রোগ্রাম সেকেন্ড ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে সেগুলো রান করবে, হ্যাঁ অনেক কাজ করবে। তো রিটার্ন 0 মানে কি পরিসমাপ্তি, টার্মিনেশন অফ দ্য প্রোগ্রাম। তাহলে মেইন ফাংশন প্রসেসরকে বলে দেবে যে প্রোগ্রামটি কোড এক্সিকিউশন সাকসেসফুল, ঠিক আছে, ভালোভাবে কোডটি আমাদের রান করেছে। তাহলে তুমি এখন আমাকে বলো যে এই প্রোগ্রামটিতে তোমার কতবার HTML আমাদের আউটপুটে দেখাবে। আমি কিভাবে ব্যাখ্যা করলাম দেখেছো, আমি লাইন বাই লাইন টোটাল ফর লুপের মানে তোমার ফর লুপের মানে প্রবাহ কাজের প্রবাহটা আমি তোমাদের সুন্দর করে বলে দিলাম। ঠিক আছে, তো এরপরে যেদিন আমি ফর লুপ নিয়ে আলোচনা করবো সেদিন কি এত কিছু কথা বলবো, সেদিন কিন্তু এত কিছু কথা আমি বলবো না, আমি শর্টকাটে তোমাদের বুঝিয়ে চলে যাব। তো আজকে লেট হচ্ছে, এই কারণে লেট হচ্ছে, তোমরা কিছু মনে করো না, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি এটা লেট করতেছি। আচ্ছা, তো আমরা এখন প্রোগ্রামটা রান করব, আমাদের কিছু করার নেই, এখন আমরা প্রোগ্রামটা রান করে দেখে নেব। চলো, তো প্রোগ্রাম আশা করি তোমরা প্রোগ্রামটা সুন্দর করে লিখেছো, তোমরা আবার মিলিয়ে নাও সুন্দর করে, কোথায় সেমিকোলন সেমিকোলন সেমিকোলন, আর এখানে কোনো সেমিকোলন না, এখানে কোনো সেমিকোলন না, এটা সেকেন্ড ব্র্যাকেট, এখানে ইফ i সমান 4 কন্টিনিউর পর স্টেটমেন্ট সেমিকোলন, প্রিন্টে ফার্স্ট ব্র্যাকেট ডবল কোটেশন HTML, এখানে ডবল কোটেশন রয়েছে, এখানে একটা সেমিকোলন রয়েছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, রিটার্ন 0, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, দ্যাটস ইট। নাও রান, বিসমিল্লাহ বলে রান করে দেখো কতবার দেখিয়েছে, দেখো HTML 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 কতবার, হাউ মেনি টাইমস আর দেয়ার HTML ইন দ্য অন দ্য হোয়াইট বোর্ড, ঠিক আছে, কতবার রয়েছে, হাউ মেনি টাইমস, 5 টাইমস, তোমার যেখানে রয়েছে 5 বার সেটাই হবে তোমার উত্তর। ঠিক আছে, তো তুমি যেহেতু প্রথম সেহেতু বলবো স্যার এতক্ষণ একটা জিনিস করতে লাগবে, তো তুমি যখন এটা বুঝে যাবা তখন তুমি দ্রুত করে মানে করতে পারবা। আমি একটু ব্যাখ্যা করে তোমাদের বুঝালাম, তো এই জন্য এটা সমস্যা হচ্ছে। আচ্ছা, তুমি যদি মনে করো যে স্যার আরেকটু শর্টকাটে বলেন, তাহলে তুমি জানো যে i সমান কত, i সমান 1, আর i কতক্ষণ পর্যন্ত যাবে, এখানে i লেস দ্যান অর ইকুয়াল টু 6, মানে i এর মান 6 পর্যন্ত যাবে। আচ্ছা বলো তো, যদি এরকম থাকতো তাহলে i এর মান কত পর্যন্ত যেত, মানে i এর মান 6 এর থেকে কম মানে 5, ঠিক আছে, এটা মানে কি 6 এর থেকে কম মানে তখন তাহলে 5 পর্যন্ত যেত, কিন্তু এখানে একটা সমান চিহ্ন দেওয়ার কারণে কি হয়েছে, আমরা 6কেও ধরে নিয়েছি, তাহলে এটা হচ্ছে তোমার কি শুরু, আর শেষে কি হবে, শেষে i এর মান শেষে কত হবে 6, ঠিক আছে, শেষে তোমরা এটা কাউন্ট করবা, ঠিক আছে, তাহলে তোমরা সংক্ষেপে খুব দ্রুত করতে পারবে অঙ্কটা কিভাবে, আমি এখন শর্টকাট বলে দিচ্ছি তোমাদের। তাহলে কতবার গুণত তুমি, তাহলে i থেকে 6 পর্যন্ত, মানে 1 থেকে 6 পর্যন্ত কত করে বৃদ্ধি পাবে, দেখো যে 1 2 মানে 1 করে বৃদ্ধি পাবে, 3 4 5 6, ঠিক আছে, তাহলে কয়বার হলো, 1 2 3 4 5 6 বার হলো, বুঝতে পেরেছো? তো 6 বারের ভেতরে তোমার কয়বার বাদ যাবে, কন্টিনিউ স্টেটমেন্ট কয়বার সত্য হবে, একবারই সত্য হবে, তাহলে কতর জন্য, 4 এর জন্য এলে কেটে দাও, তাহলে কত হলো 1 2 3 4 5, কয়বার হলো, 5 বার হলো, ঠিক আছে, তাহলে তোমার উত্তর হবে 5। এটা কিন্তু শর্টকাট নিয়ম আমি তোমাদের বলে দিলাম, আশা করি তোমরা
এটা বুঝতে পেরেছো। আর গতকালকে কন্টিনিউ স্টেটমেন্ট দিয়ে আরও একটা জিনিস বুঝিয়েছিলাম যে এখানে যদি কি হতো যে এটা আমি আবার লিখছি এখানে, দেখো তোমরা এই প্রোগ্রামটা আবার লিখে নিবা, মানে এটা একটা প্রোগ্রাম শিখলা, এবার 2 নম্বর প্রোগ্রাম দিবা, মানে কন্টিনিউ স্টেটমেন্টে 2 নম্বর প্রোগ্রামটা তোমরা দিবা। কীভাবে দিবা, যে শুধু শর্তটা চেঞ্জ করবা, শর্তটা এটা, এখানে এই লাইনটা চেঞ্জ করবা, সব এ টু জেড একই, তোমরা 2 নম্বর প্রশ্ন লিখো, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন যে কন্টিনিউ স্টেটমেন্টের তোমার ব্যবহার, 2 নম্বর প্রশ্ন কি হবে শর্তটা, যে ইফ কত হবে, যে আই লেস দ্যান অর ইকুয়াল টু 4। এখন বলো তো, এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা তো একটা প্রোগ্রাম শিখলে বা আমি তোমাদের শিখালাম, এখন তোমরা আমাদেরকে বলো তো, তোমরা যারা প্রোগ্রামটা করবে আমার এটা কাইন্ডলি কমেন্টসেও জানা যাবে, স্যার আপনি আপনার প্রোগ্রামটা আমি আপনার যখন উত্তরটা বলেছিলেন তার আগেই আমি উত্তরটা বলেছিলাম। তোমরা এখন ভিডিওটি পজ করে দাও, দিয়ে বলো যে এখানে HTML কতবার দেখাবে, HTML কতবার দেখাবে। যদি বলতে পারো সত্যি কথা বলবো, আমাকে কমেন্টসে জানাবা, ঠিক আছে, যে তুমি প্রোগ্রামটা বুঝতে পেরেছো। দেখো কতবার সত্য হবে, এটা এই কন্ডিশনটা তোমাকে ভাবতে হবে, তুমি কতবার সত্য হবে বলো তো। i সমান 1 এর জন্য সত্য, তাহলে কি এটা HTML প্রিন্ট হবে না, বুঝতে পেরেছো। i সমান যখন 2 তখনও সত্য, কারণ কি i এর মান 4 এর থেকে ছোট, দেখো i এর মান 4 এর থেকে ছোট, 1 যখন ছিল তখনও ছোট, এখানে বলা আছে সমান বা ছোট, আর এখানে শুধু একটাই ছিল যে i শুধুমাত্র 4 এর সমান, কিন্তু এখন বলছে কি যে 1 যদি হয় তবুও কন্ডিশন সত্য, তাহলে কন্টিনিউ হয়ে এখানে চলে যাবে, উপেক্ষা করবে, এটাকে লাইনটাকে উপেক্ষা করে এখানে চলে যাবে, যদি সত্য হয় তাহলে এখানে চলে যাবে। তাহলে তো দেখো তো, তাহলে 1 এর জন্য এখানে চলে গেল, এটা প্রিন্ট করলো না, 2 এর জন্য এখানে চলে গেলো, HTML প্রিন্ট করলো না, 3 এর জন্য এখানে চলে, i যখন 3 তখনও এটাকে প্রিন্ট না করে সত্য হওয়ার কারণে এখানে চলে গেল, এক বৃদ্ধি করে দিল। i সমান যখন 4 তখনও কি করলো, যে তোমার তখনও সত্য, মানে i সমান 4 হচ্ছে, তখনও সত্য মানেই কন্টিনিউ স্টেটমেন্টটা অ্যাক্টিভ হয়ে গেল, অ্যাক্টিভ হলে নিচে না সে নামতে দিবে না কাউকে, ওখানে চলে গেলো, দে কী হলো যে তোমার 1 বৃদ্ধি করলো, দে 5 হলো, যখন 5 হলো তখনই এখানে আসলো, দিয়ে এসে কী করবে, যে তোমার এটা যখন মিথ্যা হয়ে গেল তখন এটা প্রিন্ট করবে, তাহলে HTML কয়বার প্রিন্ট করলো, HTML একবার প্রিন্ট করলো, দিয়ে আবার এখানে গেল, এখানে 6 হলো যখন এখানে আসলো, দিয়ে আবার HTML প্রিন্ট করলো, HTML প্রিন্ট করলো, 2বার প্রিন্ট করলো, এখানে 1 বৃদ্ধি করলো, 6 এর আগে 7 হয়ে গেল, যখন 7 হয়ে গেল তখন এটা মিথ্যা হয়ে গেল, তখন আর ফর লুপের ভেতরে আমি ঢুকতে পারলাম না, তাহলে HTML এখানে 2বার প্রিন্ট করলো, ঠিক আছে HTML। তো এই কন্ডিশনের জন্য তোমরা একবার প্লিজ প্রশ্নটা লিখে নাও, যে এই কন্ডিশনের জন্য আউটপুটে HTML কতবার দেখাবে, এটা 3 স্টার দিয়ে একটা প্রশ্ন লিখে রাখো, এই প্রশ্ন বলা যায় না, ঢাকা বোর্ড বা যে কোনো বোর্ডে দিয়ে দিতে পারে, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে তোমরা এটা প্রশ্নটা লিখে নাও যে কতবার আউটপুটে HTML দেখাবে, কতবার মানে এই শর্তের জন্য কতবার আউটপুটে HTML শব্দটি দেখাবে। যারা প্রোগ্রাম ভালো করে শিখতে চাও, অনার্স লেভেলেও মানে ইন্টার পাস করেও, তারা আমার এই প্রোগ্রামটা ভালো করে প্লিজ আমার এই কথাটা রাখো, 2 নম্বর প্রশ্ন দিয়ে এটা লিখো, দিয়ে তুমি রান করো। তো একটা জিনিস আমরা দেখব এখন, যে নিউ লাইনের কাজটা আমি কতদিন বলেছি, আমরা ওই প্রোগ্রামটাও রান করব, ঠিক আছে। তো HTML এই যে শব্দগুলা ডান দিকে কেন গেল, নিচ দিকে কেন নাম না, এরকম হলো না কেন, যে HTML এভাবে আসলো না কেন বলো তো। আমরা একটা জিনিস, এই যে এখানে একটা নিউ লাইন দিব, নিউ লাইনটা দিয়ে দাও তো তোমরা। দেখো নিউ লাইন বলতে কি, এই যে এরকম না, মানে এভাবে না, নিউ লাইনটা কি, এটা ক্রস, কোনটা, এরকম করে এন, ঠিক আছে, ইচ্ছে করে এনটা আমরা লিখব এখানে, যে এন, ঠিক আছে, বড় হাতের না ছোট হাতের দিব, এখানে একটা এন দিলাম, ওকে। এখন প্রোগ্রামটা রান করো তো, হলো। তাহলে নিউ লাইনের কাজ বুঝতে পেরেছো, লাইন ব্রেক, নতুন একটা লাইন তোমার নিয়ে নেবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই প্রোগ্রামটা পরে যে 2 নম্বর প্রোগ্রামটা এখন আমি রান করে তোমাদের দেখাই কতবার দেখাবে। তো দেখো এখানে শুধু লেস দেন করে দাও, ওকে, আচ্ছা হয়ে গেছে। এখন প্রোগ্রামটা রান করো, কয়বার দেখালো, 2বার।
তাহলে উত্তর হবে 2, যেখানে দেখবা 2 সেটা হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমি তোমাদের এখান থেকে এই প্রশ্নটা যদিও অন্য কোথাও আমি দেখিনি, আসতেও পারে অন্য জায়গায়, তবে এবার হয়তো দিয়ে দিতে পারে, এই ধরনের প্রশ্ন তোমাদের দিয়ে দিতে পারে, আমি ব্যাখ্যা করে সুন্দর করে বলে দিলাম। ঠিক আছে, তো এই ছিল তোমার আজকের আলোচনা। বিশেষ করে আরও ঢাকা বোর্ডের আর কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো বলে দিই তোমাকে। দেখো তাহলে কতবার দেখালো এটা, আমরা কত দেবো, যে এম মানে 5, এই যে 5, উত্তর হবে আমাদের কত, 5 হবে। ঠিক আছে, উত্তর হবে আমাদের 5, এটা দেখাবা। আর 14 নম্বর দেখো, 14 নম্বর দেখো যে ব্যবহৃত অপারেটরগুলো হচ্ছে কি, ব্যবহৃত অপারেটরগুলো হচ্ছে, আচ্ছা আমরা তো অনেকগুলো অপারেটর এখানে ব্যবহার করেছি তাই না, কি কি অপারেটর ব্যবহার করেছি বলো তো। এই যে এটা কি, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, আমি তো তোমাকে দেখালাম যে এটা হলো অ্যাসাইনমেন্ট, সব শেষে দেখবা 8 ধরনের অপারেটর আমরা দেখেছি, তো সব শেষেরটা যে অ্যাসাইনমেন্ট, ASSIGNME, অ্যাসাইনমেন্ট অপারেটর, সমান চিহ্ন হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে, আর এই যে এটা কি, লেস দ্যান ইকুয়াল টু, এগুলো কি রিলেশনাল অপারেটর না, RELATIO, রিলেশনাল অপারেটর, বুঝতে পেরেছো। আচ্ছা এটাও রিলেশনাল অপারেটর। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আর তোমার ওটা অ্যাসাইনমেন্ট অপারেটর, আর এই যে প্লাস, প্লাস চিহ্নটা কি বলো তো, প্লাস চিহ্ন তোমার কি, যে অ্যারিথমেটিক অপারেটর, তাই না, এটা হচ্ছে তোমার অ্যারিথমেটিক অপারেটর। আচ্ছা তাহলে এটার উত্তর কি হবে বলো, যে তোমার কোন ধরনের অপারেটর আমরা ব্যবহার করেছি এখানে। তাহলে আমরা কত ধরনের পেয়েছি, যে আমরা পেয়েছি, সরি ওখানে কত বললাম আমি, অ্যাসাইনমেন্ট পেয়েছি, রিলেশনাল পেয়েছি, ঠিক আছে, আর অ্যারিথমেটিক পেয়েছি, 3টা পেয়েছি। তো 3টা দেখো তো এখানে কি কি আছে, অ্যারিথমেটিকটা আমরা পেয়েছি, লজিক্যালটা কি পেয়েছি, লজিক্যাল কি, লজিক্যাল অর, লজিক্যাল অ্যান্ড, এরকম পড়ি নিয়ে আমরা, এরকম তো দেখেছি, এগুলো কি আছে এর ভেতরে, নাই। হ্যাঁ, আমি কিন্তু তোমাকে বললাম না যে একবারে টপ রেটেড কিছু স্থান রয়েছে, কিছু পড়া আছে যেগুলো থেকে কোশ্চেন হয়, অপারেটর থেকে প্রশ্ন হবেই হবে। ঠিক আছে, এখান থেকে 2 মার্ক বা 1 মার্ক প্রশ্ন তুমি 100% লিখে রাখো, তোমার খাতায় এটা লিখে রাখো। আচ্ছা তাহলে আমাদের উত্তর কোনটা হবে বলো তো, এখানে উত্তর হবে আমাদের যে 1 আর 3। ঠিক আছে, রিলেশনাল অপারেটর আমরা পেয়েছি, তাহলে 1 আর 3 কোথায় রয়েছে, এই যে এটা। আচ্ছা তারপরে দেখো আমি কিন্তু বলে দিচ্ছি, বলো এবার যে দেখো স্থায়ী মেমোরি কোনটি, র্যাম, বিদ্যুৎ চলে গেলে এর মেমোরি আউট, মানে ওর নাম ভুলে গেল। ঠিক আছে, র্যাম তার নাম ভুলে গেল, তার নাম কি। আর রম কি, রম রিড অনলি মেমোরি, এটা হচ্ছে তোমার স্থায়ী মেমোরি। ঠিক আছে, আচ্ছা হার্ড ডিস্ক, আমাদের 500 জিবি হার্ড ডিস্ক, তোমার হার্ড ডিস্ক কত, তোমার মোবাইলের মেমোরি কত, ইন্টারনাল বা এক্সটার্নাল মেমোরি কত, ওটা হলো হার্ড ডিস্ক। ঠিক আছে, ওটা কি স্থায়ী, ওটাকে মুছে যায়, মুছে যায় না। ডিভিডি, আগে কি চাকার মতো ছিল না ডিভিডিগুলা, এগুলোতে কি তোমার ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে এগুলো রিড করা হতো, তো যাই হোক এগুলোতে তোমার স্থায়ী, তাহলে স্থায়ী কয়টা, ডিভিডি, হার্ড ডিস্ক, তোমার পেন ড্রাইভও কিন্তু স্থায়ী। ঠিক আছে, পেন ড্রাইভ স্থায়ী, তোমার মেমোরি কার্ড, মোবাইলের মেমোরি কার্ড স্থায়ী, এগুলো নোট করে নাও। তাহলে 4টা তোমরা শিখলা, এগুলা স্থায়ী মেমোরি কার্ড। ঠিক আছে, বা স্থায়ী মেমোরি, তাহলে কোনটা উত্তর হবে আমাদের বলো তো দেখি তোমরা, তাহলে হবে তোমার যে 2 আর 3, তাই না, উত্তর হবে আমাদের 2 আর 3, 2 আর 3 উত্তর হবে, তাহলে কোনটা হবে বলে দাও তাহলে দেখি। আচ্ছা বলে দিতেছি তোমাদের, দেখো 2 আর 3 হবে এই যে এটা। আচ্ছা তারপরে দেখো যে ডেটা টাইপ, ওই যে বললাম না তোমাদের দাগিয়ে দিলাম না, ডেটা টাইপ, ডেটা টাইপ ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার কোনটি বলো তো, ডাবল, আমরা মনে হয় এটা দেখলাম কি লং ইটে যে দেখলাম, আর তোমার এই যে LF এটা ডাবল দেখলাম না এটা, তাহলে আমাদের উত্তর হবে এইটা ফরম্যাট স্পেসিফায়ার। তাহলে ফরম্যাট স্পেসিফায়ার কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছো, ডান দিকে স্ক্যানে প্রিন্টএফ দিয়ে যেগুলো লেখা আছে ওগুলো কিন্তু এক্সপ্রেশনগুলো দেখবা তোমরা ভালো করে দেখবা, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা ভালো কথা, এবার দেখো যে প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণে কোন প্রতীকটি ব্যবহার করা হয়, প্রক্রিয়াকরণ কোনটি বলো তো, প্রক্রিয়াকরণ কোনটা দেখলাম আমরা, আয়তক্ষেত্রে দেখলাম না সামান্তরিক দেখলাম, প্রক্রিয়াকরণ আমরা সামান্তরিক দেখছি। ঠিক আছে, সামান্তরিকটা দেখছি বোধহয় সম্ভবত, আমরা সেটাই হবে। আচ্ছা আমাদের প্রক্রিয়াকরণ কোথায় ছিল দেখি তো, তোমার ছিল বলতেছি যে ফ্লোচার্ট ছিল তো 425 পৃষ্ঠা। ওকে তোমাদের একটু দেখিয়ে দেই, তাহলে তোমার বলবা যে স্যার মনে হয় ভুল বলে দিল, অনেক আগে রয়েছে। আচ্ছা যাই হোক,
তোমরা একটু ওটা দেখে নিবা। তো সামান্তরিকই হবে, আয়তক্ষেত্র তোমার ওটা হবে না আশা করা যায়। আমি তোমাদের তবুও কনফিউশনটা রাখা কোনো মতেই ঠিক না, আশা করি তোমরা দেখে নিবা। আমি তোমাদের দেখে বলে দিচ্ছি এখন ডাইরেক্ট এখনই। আচ্ছা হ্যাঁ, না ইনপুট আউটপুট ক্ষেত্রে হবে তোমার কি, তোমার প্রক্রিয়াকরণ সামান্তরিক। আচ্ছা ওয়েট এ বিট। আচ্ছা প্রশ্নটা একটু দেখি, আমি বের করে ফেলি। আচ্ছা যে কি বলতেছে এখানে, প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণ ব্যবহার করা হয় কোনটি? আচ্ছা রম্বাস তো হবে না, ঠিক আছে। আচ্ছা ওকে, এটা উত্তর হবে তোমার কি আয়তক্ষেত্র, ঠিক আছে। আর সামান্তরিক হচ্ছে তোমার ইনপুট আউটপুট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করতেছি। আশা করি তোমরা সুন্দর করে আমার এই ক্লাসটি বুঝতে পেরেছো, এবং আমার যে পরবর্তীতে যে ক্লাসগুলো রয়েছে বা তোমরা অবশ্যই সেগুলো দেখার চেষ্টা করবে। হ্যাঁ, আমি এই প্রত্যাশা ব্যক্ত করছি তোমাদের কাছ থেকে। আর আমার যে লাইভ ক্লাসটি হবে, ঠিক আছে, আগামী কালকে যে লাইভ ক্লাসটি হবে তোমাদের দেখার আমন্ত্রণ রইল। এবং আমি সেখানে কি করব, ডিজিটাল ডিভাইস থেকে সরাসরি, ঠিক আছে, ডিজিটাল ডিভাইস থেকে আমি সম্পূর্ণ শুরু থেকে শুরু করব, জিরো লেভেল থেকে, যাতে তোমাদের রিভাইজ হয়ে যায় এবং দ্রুত। এখন তো আর লেন্থি একটা ডিসকাশন হবে না, বুঝতে পেরেছো? তো তোমরা অবশ্যই কালকের ক্লাসটিতে জয়েন করবে, তো রাত 9টায় ইংরেজিতে এবং সন্ধ্যা 7:30টায় তোমার আইসিটির ক্লাস হবে। এবং দেখো আমার ওয়েবসাইট যেটা কী ছিল, ইংলিশ অ্যান্ড আইসিটি সেন্টার, আমি লিঙ্কে দিয়ে দেবো, সেখানে তোমরা চলে যাবা। আর তোমরা যদি মনে করো যে তোমার এগুলো উপকারে আসতেছে, পড়ালেখাগুলো উপকারে আসতেছে, এবং কোর্সটি দেখে তোমার যদি মনে করে যে না তুমি একটা ইম্পর্টেন্ট কিছু শিখবা এবং তোমার পরীক্ষাতে একটা ভূমিকা রাখতে পারে, তাহলে তোমাকে অবশ্যই আমি বলবো আমার কোর্সটি তোমরা জয়েন করতে পারো। এবং আমার কোর্স কি হচ্ছে অনলি 400 টাকা। তো ঠিক আছে, কালকের ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকো। আসসালামু আলাইকুম।